কয়টা বেবির জন্য। সো নর্মালি তো আমরা জানি যে 2টা বেবির জন্য সে ম্যাটারনিটি বেনিফিট গুলো পায়, ফুল বেনিফিটটা পায়। আর যদি 2টার বেশি বাচ্চা হয় তাহলে দেখা যাচ্ছে যে সে মানে লিভটা পায় কিন্তু উইদাউট পেতে পায়। এটাই হচ্ছে প্র্যাকটিস। তো আইনে আবার এখানে বলা আছে যে যদি সার্ভাইভাল, একটা কোশ্চেন আসলো যে একটা বাচ্চা হয়েছে পরবর্তী বাচ্চাটা মারা গেছে, তাহলে কি সে তৃতীয় বাচ্চার জন্য কি ফুল বেনিফিটটা পাবে কিনা। তো এখানে আইনে একটা বলা আছে সার্ভাইভাল চিলড্রেনের কথা বলা আছে। আমাদের ব্রাকেও আমি একটু ক্রস চেক করে দেখলাম। তো ব্রাকে এইচআর পলিসির সাথে ট্রাই করলাম, ওরাও বললো যে টু সার্ভাইভাল বেবির জন্য সে ফুল বেনিফিট গুলো অ্যাপ্লিকেবল হবে আর কি। ঠিক আছে। সো আপনারাও এটা আপনাদের অর্গানাইজেশন এটা নিয়ে কাজ নিয়ে করতে পারেন আর কি। আর আইনেও এখানে বলা আছে আপনার, আমি আর একটু ভালো করে পড়লাম, ওখানে সার্ভাইভাল বেবির কথা বলা আছে সেকশন 4 এ, মানে চ্যাপ্টার 4 এ। আপনার পেজ হচ্ছে 359-এ আছে। কি পয়েন্টস এ দেখেন, 3rd নম্বর কি পয়েন্টস আপনার সার্ভাইভিং চিলড্রেনের কথা বলা আছে। ঠিক আছে। তো এই এটাতে যে কনফিউশন বা কোয়ারি ছিল এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। So, আজকে আহ, যে চ্যাপ্টারটা পড়াবো, যে ইয়েটা পড়াবো, সেকশনটা পড়াবো, সেটা হচ্ছে ফেস্টিভ্যাল হলিডে ব্যাপারে আমাদের লেবার একটা কি বলা আছে। এভরি ওয়ার্কার শ্যাল বি অ্যালাউড ইন ক্যালেন্ডার ইয়ার অফ 11 days অফ পেইড ফেস্টিভ্যাল হলিডে। সো এখানে বলা আছে টোটাল ফেস্টিভ্যাল হলিডে 11 days এর কথা বলা আছে। এই শুধু ফেস্টিভ্যাল যে ঈদ তা না, ঈদ ছাড়াও যে আরো যে ধর্মীয় যে আহ, ছুটি আছে, যেমন বুদ্ধ পূর্ণিমা হতে পারে, বড়দিন হতে পারে, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের আহ বৈশাখের একটা ছুটি আছে, এই সব কিছু মিলে, তো সব মিলে বছরে 11 days এর একটা ছুটির কথা বলা আছে লেবার অ্যাক্টে। কিন্তু এই গভর্নমেন্টের আমলে কিন্তু স্পেশাল অর্ডার দ্বারা ঈদ ছুটি 5 দিন করে করা হয়েছে। সেটা গভর্নমেন্ট চাইলেও স্পেশাল অর্ডার দিয়ে বা কনসিডারেশনে সেইগুলো করতে পারে আর কি। কিন্তু আইনে বলা আছে একটা ক্যালেন্ডার ইয়ারে সব টোটাল হচ্ছে 11 দিনের হচ্ছে ফেস্টিভ্যাল হলিডের কথা বলা আছে। 2 বলছে দ্য ডেজ অ্যান্ড ডেট ফর হুইচ ফেস্টিভ্যাল শ্যাল বি ফিক্সড বাই দ্য এমপ্লয়ার ইন সাচ ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইব, মানে কবে হবে ডেটটা সেটা এমপ্লয়ার ঠিক করে দিবে। এবং সেটা তো একটা ক্রাইটেরিয়া আছে, যেমন আমাদের ঈদের ক্ষেত্রে বলা আছে ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। তো এটা যেটা মানে প্রচলিত যে রুলসটা আছে সেটার আলোকে এমপ্লয়ার ডিটারমাইন করবে। এছাড়াও কোম্পানি চাইলে তাদের নিজস্ব আহ, মানে পলিসির আন্ডারে সে চাইলে এডিশনাল ছুটি দিতে পারে, কিন্তু গভর্নমেন্ট যেটা আইনে বলা আছে সেটা তাকে মিনিমাম এনশিওর করতে হবে। অনেক অর্গানাইজেশন দেখে যে এক্সট্রা 1 দিন বা 2 দিন ছুটি দিয়ে দেয়, সেটা হচ্ছে তাদের হচ্ছে একটা এক্সট্রা ডিসক্রিপশন, ম্যানেজমেন্ট ডিসক্রিপশন, যে চাইলে তারা এডিশনাল ছুটি দিতে পারে। এখানে গভর্নমেন্টের কোনো বিধিনিষেধ নাই। বাট আইনে যে সুবিধার কথা বলা আছে, আইনটা করা হয়েছে যে সুবিধা যেন কাট না করতে পারে। হুম, এটা ব্যাপারে স্ট্রিক্ট থাকা হয়েছে। আর সুবিধা যদি আপনি বাড়িয়ে দেন তাতে কোনো ইয়ে নাই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো থার্ড যেটা বলছে যে ওই ওয়ার্কার মে বি রেকোয়ার্ড টু ওয়ার্ক ইন এনি ফেস্টিভ্যাল হলিডে বাট 2 days এডিশন কম্পেনসেটরি হলিডে with full pay and a substitute holiday shall be provided for him in accordance with the provision of section 103। তো 103-তে বলা হয়েছে উইকলি হলিডের কথা বলা হয়েছে, যে যদি আমার ফেস্টিভ্যাল হলিডেতে যদি কাউকে কাজ করানো হয় তাহলে তাকে তো তার পরিবর্তে একটা ছুটি দিতে হবে, মানে ছুটি দিতে হবে, সাথে 2টা কম্পেনসেটরি হলিডে তাকে দিতে হবে। তাটা টোটাল সে একদিনের ফেস্টিভ্যাল হলিডের একদিনের কাজের এগেনস্টে 3 দিন সে ছুটি পাবে, 2টো এডিশনাল পাবে, প্লাস একদিন হচ্ছে সে সাবস্টিটিউট হলিডে পাবে। সো তাহলে ফেস্টিভ্যাল হলিডে ব্যাপারে আমরা পড়লাম যে আমাদের 11 days এর একটা ফেস্টিভ্যাল হলিডে পাবে। হ্যাঁ, এবং এটা এমপ্লয়ার হিসেবে যেটা আমরা বললাম। থার্ড যেটা বললাম যে ফেস্টিভ্যাল হলিডেতে যদি কাউকে কাজ করানো হয় তাহলে সে একটা ছুটির এগেনস্টে 2টা কম্পেনসেটরি লিভ পাবে, হলিডে পাবে, প্লাস একটা সাবস্টিটিউট হলিডে পাবে, টোটাল 3 দিনে পাবে।
ঠিক আছে। এরপরে 7.2 সেকশন 109 কি বলা হচ্ছে যে ক্যালকুলেশন অফ ওয়েজেস অ্যান্ড পেমেন্ট ডিউরিং লিভ অ্যান্ড হলিডে পিরিয়ড। সো লিভ এবং হলিডে পিরিয়ডে আমাদের ওয়েজেস কথা বলছি এখানে, একটা হচ্ছে ওয়েজেস আর একটা হচ্ছে পেমেন্টটা কথা বলা হয়েছে। ওয়েজেসটা কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, পেমেন্টটা কিভাবে হবে। সো একে বলছে যে ফর দ্য লিভ অর হলিডে অ্যালার্ট টু এ ওয়ার্কার আন্ডার দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট he shall be paid at the rate of equal of the daily average of his full-time wages. স্যার আগের সেকশনের 3 নম্বর পয়েন্টে ওখানে মনে হয় একটু কারেকশন আছে আর কি। এটা 2 days এডিশনাল কম্পেনসেটরি হলিডেজ অথবা একদিনের ফুল পে প্লাস 1 day সাবস্টিটিউট হলিডে, এরকম আছে বিষয়টা মনে হয়। আমাদের কোম্পানিতে এরকম প্র্যাকটিস আছে। এখানে হয়তো তো এখানে কি কোনো তাহলে কোথাও একটা ভুল ফুল আছে? স্টপ বা কিছু একটা আছে আর কি 3 নম্বর পয়েন্টে। এখানে তো স্পষ্ট লেখা আছে 2 দিনের এডিশনাল কম্পেনসেটরি হলিডে প্লাস এ সাবস্টিটিউট হলিডে, এন্ড কিন্তু বলছে নট অর। আর আমাদের কোম্পানিতে যেটা প্র্যাকটিস আছে, যদি ফেস্টিভ্যাল হলিডেতে ডিউটি করানো হয়, ধর ইয়াতে ওই যে ঈদের ছুটিতে বা ন্যাশনাল হলিডে গুলোতে, সেই ক্ষেত্রে একদিনের ফুল পে দেওয়া হয় এবং একদিন একটা সাবস্টিটিউট হলিডে দেওয়া হয় আর কি। মানে আপনাদের কোম্পানি পলিসি হচ্ছে একদিনের ফুল পে করে প্লাস একদিনের সাবস্টিটিউট, তার মানে 2 দিন হলো। জি স্যার, জি জি, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যা লেখা আছে কোথাও একটু কারেকশন আছে হয়তো। স্যার আমি আপনি একটু আপনি বলবো। আপনি কোন কোম্পানিতে আছেন স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। বলেন প্লিজ। স্যার আমাদের আবার যেটা প্র্যাকটিস আছে ওয়াইকে বাংলাদেশে, সেখানে হচ্ছে ফেস্টিভ্যালের জন্য স্যার 2 দিন ছুটি থাকে এবং সাথে সে ওভার টাইমের পুরো দিনের জন্য সে এডিশনাল পে পায়। তো স্যার এটা তো দেখা যাচ্ছে যে কোম্পানি টু কোম্পানি ভেরি করতেছে। হ্যাঁ, কোম্পানিটা আমাদের যদি ম্যাক্সিমাম কোম্পানি। এখানে স্যার যেটা বলা আছে, যদি এটা হয় তাহলে তো 4 দিনের একদিনের পরিবর্তে 4 দিনের সুবিধা হয়ে গেল। না না, 2 7 days দিন সুবিধা। এডিশনাল কম্পেনসেটরি লিভ হলিডে, একদিন ফুল পে, আবার একটা সাবস্টিটিউট লিভ, তার মানে না না, কি? ওখানে তো 4 দিনের কথা বলতেছে না, তিনে একদম স্পষ্ট করে 3 দিনের কথা বলছে। একটা হচ্ছে দুই মানে দিনের 3 দিন ছুটি কম্পেনসেশন। হচ্ছে আর একটা ফুল পে হচ্ছে, তার মানে তো চার না না, দিনের ফুল পে ফ্যাসিলিটি কথা পাচ্ছে। বলতেছে না, এখানে তো পের কথা বলতেছেই না। এই যে স্যার পে ফুল পে উইথ হলে ফুল এটা পে। যদি কোম্পানি সেটা দেয় তো তাহলে সেটা কোম্পানির কথা বেনিফিট। বলতেছে, আইনে তো বলতেছে না, আইনে তো কোথাও পের কথা বলছে না। জি স্যার, সেটাই বলতেছি যে পেটা হইতে পারে যে কোম্পানি থেকে এক্সট্রা বেনিফিট। এখন আমাদের আপনি যে কোম্পানির কথা বলছেন একদম ফুল স্টপ কমা সবকিছু কি একটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন হয় কি না আমি জানি না, বাংলাদেশে খুবই কম কোম্পানিতে আছে, খুবই রেয়ার কোম্পানিতে, যেটা নাই বাংলাদেশে কোনো কোম্পানিতে 100% কমপ্লায়েন্স করে এরকম মনে হয় নাই। খুঁজলে হয়তো একটা দুটো থাকলেও থাকতে পারে যেটা মোটামুটি অ্যাডাপ্ট করে। সো এখানে কিছু ডেভিয়েশন থাকতে পারে, বাট আমার এখানে যে এটা আছে, তারপর আপনি যেহেতু বলতেছেন যে এটা আরেকটু ক্রস চেক করার দরকার, আমি একটু মূল আইনটাতে আরেকটু ক্রস চেক করে নিব না, সেকশন 118। হ্যাঁ, বাট এখানে যেটা লেখা আছে সেখানে বলাই আছে 2 days এডিশনাল কম্পেনসেটরি হলিডে উইথ ফুল পে। ঠিক আছে, আমি যে এডিশনাল হলিডে দিলাম, তা হলিডের সময় কি আমি তাকে পেমেন্ট করব না? সে তো পেমেন্টটা পাবে, স্যালারি তো পাবে। আমরা যে ফ্রাইডে ছুটি কাটাই, এটা আমি কি স্যালারি পাই না? পাই। অ্যান্ড এ সাবস্টিটিউট হলিডে কথা বলতেছে। সো আমরা এই পর্যন্তই থাকি, যদি এখানে কোনো কারেকশন হয় তাহলে নেক্সট ক্লাসে আমি জানাবো। হ্যাঁ, জি স্যার। স্যার জি। স্যার এখানে ওই বাংলা আইনটা আমি দেখতেছিলাম, এখানে বলা হচ্ছে যে 2 দিনের ক্ষতিপূরণমূলক মজুরির কথা বলা হচ্ছে। হুম হুম, একদিনের 2 দিনের ছুটির কথা তো, এবং কম্পালসরি লিভ উইথ পে কথা তো বলছে। হ্যাঁ, ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হবে, 2 দিনের ক্ষতিপূরণ মজুরি এবং একদিনের বিকল্প ছুটি, এই তাহলে কথাটা বলা কি হচ্ছে। হচ্ছে? তাহলে তো 2 দিনের হচ্ছে এই যে কম্পেনসেটরি হলিডে উইথ পে, তা হলিডে কি সে দিবে না? দেখো শুধু মানে শুধু পেমেন্ট করবে? স্পেসিফিক মজুরির কথাটাই বলা আছে যে ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে। আচ্ছা, তার মানে তো আপনার মোটামুটি ওটাই দাঁড়ালো আর কি, 2 দিনের কম্পেনসেটরি হলিডে পেমেন্ট হতে পারে অ্যান্ড এ সাবস্টিটিউট হলিডে হতে পারে, 2 দিনের মজুরি একটা।
কিন্তু এখানে যে ম্যানুয়াল যেটা দেখছে সেটা বলতেছে 2 দিনের অ্যাডিশনাল কম্পেনসেটরি ফুল পে অ্যান্ড এ সাবস্টিটিউট, মানে 3 দিনের কথাই কিন্তু আসতেছে ঘুরে ফিরে আর কি। ঠিক আছে, তারপর আমি একটু ক্রস চেক করে আবার এটা আপনাকে দেখাবো, করবেন, হ্যাঁ, কনফার্ম করবো, ঠিক আছে। আমার সামনে আগায় একটা হচ্ছে ক্যালকুলেশন অফ ওয়েজেস এন্ড পেমেন্ট ডিউরিং লিভ অ্যান্ড হলিডে পিরিয়ড। আমাদের হলিডে, লিভ এবং হলিডে পিরিয়ডের আমাদের ওয়েজেস এবং পেমেন্টটা কিভাবে হবে সেটা একটা এখানে বলা আছে সেকশন 1019-এ, সরি 119-এ। একের ইয়েতে বলছে যে ফর দ্য লিভ অ্যান্ড হলিডে অ্যালার্ট টু এ ওয়ার্কার আন্ডার দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট হি শ্যাল বি পেড অ্যাট দ্য রেট ইকুয়াল টু দ্য ডেইলি এভারেজ অফ হিজ ফুল টাইম এভারেজ। রেটটা কি হবে, যে রেট হচ্ছে ইকুয়াল টু দ্য ডেইলি এভারেজ অফ হিজ ফুল টাইম ওয়েজেস, যেটার মধ্যে ওয়েজেস এর মধ্যে কি কি ইনক্লুড থাকবে, ইনক্লুডিং ডেয়ারলেস অ্যালাউন্স থাকবে, অ্যাডহক আর ইন্টারিম পে যদি থাকে, মানে ফুল, সে তো স্যালারি যেটা ওয়েজেস নর্মাল ওয়েজেস পায় তার সাথে যদি কোনো ডেয়ারলেস অ্যালাউন্স থাকে বা অ্যাডহক কোনো পেমেন্ট থাকে ইন্টারিম পেডে, সবকিছু মিলিয়ে মিলিয়ে তাকে যদি এভারেজে মান্থলি যে এভারেজ স্যালারিটা করা হচ্ছে সেইটার সমপরিমাণ পাবে সে। For the days on which he worked during the month immediately preceding his leave, but excluding any overtime and bonus. But এই লিভটাকে মানে টোটাল ওয়েজেসটা ক্যালকুলেশন করার সময় আমরা ওভারটাইম করলে যে পেমেন্ট পাচ্ছি বা বোনাসটা পাচ্ছি সেটা বাদে, তার মানে টোটাল স্যালারি এবং কোনো ডেয়ারলেস স্যালারি বা অ্যাডহক কোনো পেমেন্ট যদি পাই তাহলে সেটা সবকিছু সাম করে আমাকে ডেইলি স্যালারি ক্যালকুলেশন করতে হবে, যেটার মধ্যে আপনার ওভারটাইমটা আসবে না এবং বলছে বোনাসটা আসবে না। এটারে আবার একটা বলছে এক্সটেনশনে বলছে প্রোভাইডেড দ্যাট ইফ এ ওয়ার্কার ইন এন এস্টাবলিশমেন্ট ইজ এন্টাইটেলড টু ক্যাশ ইকুইভ্যালেন্ট অফ এনি অ্যাডভান্টেজেস অ্যাক্রুইং ফ্রম দ্য সাপ্লাই অফ ফুড গ্রেনস হি শ্যাল বি ইনক্লুডেড ইন হিজ ওয়েজেস। যদি তাকে, অনেক সময় কি হয় অনেক অর্গানাইজেশনে স্যালারির বাইরেও কিছু ক্যাশ ইকুইভ্যালেন্ট কিছু দেওয়া হয়, যেমন কোনো খাবার টাবার দেওয়া হতে পারে, হ্যাঁ, ফুড টুড বা যদি এডিশনাল কোনো কিছু দিয়ে থাকে তাহলে সেটাও এর মধ্যে ইনক্লুড করতে হবে। তারপরে হচ্ছে আপনার ওভারটাইমের বোনাস বাদে অন্য কোনো মোটামুটি যা কিছু দেওয়া হয় তাকে, সেটা এভারেজ স্যালারি ক্যালকুলেশনের ভিতরে আপনার আসবে। আর পেমেন্টের ব্যাপারে বলছে এ ওয়ার্কার হু হ্যাজ বিন অ্যালট অ্যানুয়াল লিভ ফর এ পিরিয়ড নট লেস দ্যান 4 days in the case of an adult and 5 days in case of an adolescent, ঠিক আছে, at the time shall insofar as it is practicable be paid his wages for the period of the so allowed before his leave begins. সো বলছে যে শ্রমিকদের যখন পেমেন্টটা লিভের জন্য যে পেমেন্টটা হবে আর কি, মানে সে ছুটতে যাওয়ার আগেই তার পাওনা পরিশোধ করে দিতে হবে মোটামুটি। এটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে 4 ডেজের কথা বলা হয়েছে এবং 5 ডেজ কথা বলা হয়েছে অ্যাডোলেসেন্টের। তো এখানে কোনো কথা আছে আপনার সেকশন 119-এ? প্রথম পয়েন্টটা একটু বলবেন কি? প্রথম পয়েন্টটা জি 119-এর স্যার, প্রথম পয়েন্ট, হ্যাঁ 119-এর প্রথম পয়েন্টে বলছে যে আপনার ওয়েজেস যদি রেটটা পার ডে রেটটা ক্যালকুলেশন করতে হবে, কারণ শ্রমিকরা তো পার ডে মজুরি পায় তাই না কাজ করলে। সো যখন আপনি পার ডে মজুরি ক্যালকুলেশন করবেন তখন তার এভারেজ রেট কি হবে সেই জিনিসটার কথা বলা হয়েছে। সো এভারেজ রেট ক্যালকুলেশন করার সময় তার যে ডেইলি যে রেট আছে, নর্মাল যে রেট আছে, এর সাথে যদি তার কোনো ডেয়ারলেস অ্যালাউন্স থাকে অথবা অ্যাডহক বা ইন্টারিম পেমেন্ট যদি কিছু থাকে, সেইগুলো সবগুলো যোগফল করে আপনাকে 30 দ্বারা ভাগ করে এভারেজ ডেইলি রেট ক্যালকুলেশন করতে হবে। বাট যখন আমি এভারেজ ডেইলি রেট ক্যালকুলেশন করব তখন তার মধ্যে আমি
ওভারটাইম অথবা যদি সেই মাসে যদি কোনো বোনাস থাকে, সে বোনাসটা আমরা কনসিডারেশন করব না, মানে এক্সক্লুডিং ওভারটাইম অ্যান্ড বোনাস। তা আর এর এক্সটেনশনে বলা হয়েছে যে অনেক অনেক কোম্পানিতে কিন্তু অনেক কোম্পানিতে শ্রমিকদেরকে স্যালারির বাইরেও অনেক ফ্রিঞ্জ বেনিফিট, মানে ফুডস ফুডস দেওয়া হয় আর কি, যেমন চাল দেওয়া হয় বা চিনি দেওয়া হয়, অনেক কোম্পানি দুধ দেওয়া হয়। যদি এই ধরনের কোনো বেনিফিট যদি দেওয়া হয় তাদেরকে, তাহলে সেটাও তাকে প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তার 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে অ্যানুয়াল লিভে যাওয়ার 4 দিন, মানে 4 দিনের বেশি হলে তখন হ্যাঁ, পেমেন্টটা তখন করে হলে দিতে হ্যাঁ হবে। দিতে হবে, হ্যাঁ। এটা কি আর মাসের একটা ছেলে শুরুর দিকে নাকি মাসের শেষের দিকে হবে এটা? এটা একেবারে বলে না। তার যদি সে 4 দিনের বেশি ছুটিতে যায়, আর অ্যাডাল্টের ক্ষেত্রে, আর 5 দিনের ক্ষেত্রে ছুটিতে, অ্যাডোসেন্টের ক্ষেত্রে, তার ছুটি শুরু আগেই, বিফোর লিভ বিগিনস, সে শুরু হবে যেতে পারে, যখন সে ছুটিতে যাবে সে ছুটিতে মাঝামাঝি যেতে পারে, যে কোনো সময় যেতে পারে। 10 তারিখেও লাগতে পারে, 12 তারিখেও লাগতে পারে, 25 তারিখেও লাগতে পারে। যখন তার ছুটি শুরু হবে, তার ছুটির আগেই তাকে ওয়েজেসটা দিয়ে দিতে হবে। পেমেন্টের কথা বলা হয়েছে। কারণ হচ্ছে যে আপনার লেবার যারা, তারা তো স্যালারি পাই কম। সো তার ছুটিতে যাওয়ার আগে যদি সে যদি টাকাটা তার হাতে পায়, তাহলে আচ্ছা, আপনারা যদি মাইক্রোফোনটা অফ রাখেন। সো নেক্সট হচ্ছে যে ওয়েজেস অ্যান্ড পেমেন্ট। সো আমরা ওয়েজেস নিয়ে অনেক কথা বলি। ওয়েজেস আরিফুর রহমান ভাই, আপনি একটু মিউট করেন প্লিজ। তো এখানে হোস্ট যিনি আছেন উনি তো সবাইকে মিউট করে দিতে পারে। না, মিট করে দিছি আর কি। সো আমরা স্পেশাল ডেফিনেশন অফ ওয়েজেস, ওয়েজেস এর মধ্যে সেকশন 120-তে কি বলা আছে? ইন দিস চ্যাপ্টার, আনলেস দেয়ার ইজ anything reported in the subject or context, wages means wages as defined in section 2 and includes কি কি করছে দেখেন, যে 8-1 সেটা হচ্ছে যে any bonus or other additional remuneration payable under the terms of the employment. সো ওয়েজেস এর মধ্যে আমাদের থাকতে পারে কি, যে যে বোনাস দিচ্ছি বা এডিশনাল পেমেন্ট, সেটাও থাকতেছে। এনি রিমুনারেশন পেবল ইন রেসপেক্ট অফ ওভারটাইম, হলিডে অ্যান্ড লিভ, সেটাও আমাদের থাকতে পারে। এনি রিমুনারেশন পেবল আন্ডার এনি অ্যাওয়ার্ড অর সেটেলমেন্ট বিটুইন দ্য পার্টিস অর আন্ডার অর্ডার অফ দ্য কোর্ট, যদি কোনো থাকে তাহলে। তারপরে বলছে যে রিমুনারেশন দিতে বলছে যে দ্য রিমুনারেশন পেবল ইন রেসপেক্ট অফ ওভারটাইম ওয়ার্ক, হলিডে অর লিভ, যদি নর্মাল ওভারটাইম হয়, হলিডে বা জন্য যদি সে কোনো ওভারটাইম করে তাহলেও হতে পারে। আবার সিতে বলছে দ্য রেমুনারেশন পেবল আন্ডার এনি অ্যাওয়ার্ডের জন্য যদি হয় সেটা বলছে, অথবা যদি কোর্টের কোনো আদেশ থাকে সেটাও হতে পারে। ডিতে বলছে এনি সাম পেবল আন্ডার দিস অ্যাক্ট অর এনি অ্যারেঞ্জমেন্ট বাই রিজন অফ টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট, whether by the way of replacement, discharge, removal, resignation, retirement, dismissal or otherwise. So যদি আমরা এমন কোনো পেমেন্ট করে থাকি তার টার্মিনেশনের সময়, টার্মিনেশনটা যে কোনো ভাবে হইতে পারে, সেটা রিপ্লেসমেন্টও হতে পারে, ডিসচার্জ হতে পারে, রিমুভাল হতে পারে, যে কোনো উপায়ে যদি সে কোম্পানি থেকে চলে যায়, টার্মিনেটেড হয়ে যায়, তাহলে সেই সময় যদি কোনো পেমেন্ট করে থাকে তাহলে সেও আমাদের ওয়েজেস এর মধ্যে থাকবে। ইতে বলছে এনি সাম পেবল ডিউ টু লে অফ অর সাসপেনশন, যদি লে অফ অর সাসপেনশনের জন্য, মানে কলকারখানা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, আমরা লে অফটা পড়েছি, সেটাও আমার কিন্তু ওয়েজেস এর মধ্যে ইনক্লুড হবে। তারপরে হচ্ছে এখানে তো মোটামুটি কারো কোনো ইয়ে আসছে কিনা, কোশ্চেন আসছে কিনা?
আচ্ছা, না থাকলে হচ্ছে সেকশন 121 বলছে রেসপন্সিবিলিটি ফর পেমেন্ট অফ ওয়েজেস। সো এখানে রেসপন্সিবিলিটি কি থাকবে? এভরি এমপ্লয়ার শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য পেমেন্ট অফ। স্যার জি বলেন। স্যার ওই যে 7.19 এর ওটা আমি পেয়েছি স্যার, ওই যে আমাদের আইসিএবি এর একটা ম্যানুয়াল আছে, ওখানে একটু অন্যরকম ভাবে বলা আছে আর কি। আমি কি শেয়ার করবো স্যার গ্রুপে স্ক্রিনশটটা? এখানে করেন এখানে চ্যাটে শেয়ার করবো স্যার? করেন করেন। জি স্যার পাঠিয়েছি, যাচ্ছে অবশ্য। আচ্ছা, আপনি ইয়ে করেন, আমরা কন্টিনিউ করি, কারণ আমাদের তো ক্লাস শেষ করতে হবে, তাই না? জি স্যার চলে আপনি গেছে স্যার। হ্যাঁ, আপনি এটা পারেন, এটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আমি সিকোয়েন্সিয়ালি যাই, এরপরে যদি কোনো ইয়ে থাকে সেটা নিয়ে আমরা ক্লাসের পরে আলোচনা করব, যদি অন্য কিছু থাকে, ঠিক আছে? So, responsibility for payment of wages. The every employer shall be responsible for the payment to workers employed by him of the all wages required to be paid under this act, provided that, except in the case of worker employed by a contractor, uh, the chief executive officer, the manager, or any other person responsible to the employer for the supervision or control operation shall also be responsible for such payment. So এখানে বলছে যে যদি সহজ কথা, যে পেমেন্ট কারা করে? পেমেন্ট করে হচ্ছে কোম্পানি। কোম্পানি কাদেরকে নিয়োগ দেয়? যে তাদের পক্ষ হয়ে, যে আমাদের চিফ অপারেটিং অফিসার হতে পারে, বা ম্যানেজার হতে পারে, বা রেসপন্সিবল যে কোনো এমপ্লয়ি হতে পারে, তারা এনশিওর করবে যে ওয়েজেসটা ঠিক মতো পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে? কিন্তু সহজ কথা। ফিক্সেশন অফ ওয়েজেস পিরিয়ড, আমরা বলি যে ওয়েজেস পিরিয়ডটা আসলে কি হবে? এভরি পার্সন রেসপন্সিবল ফর দ্য পেমেন্ট অফ ওয়েজেস আন্ডার সেকশন যে 121 যেটা বলেন, শ্যাল ফিক্স পিরিয়ড টু বি কল্ড ওয়েজ পিরিয়ড ইন রেসপেক্ট অফ হুইচ সাচ শ্যাল বি পেড। সো নো ওয়েজ পিরিয়ড শ্যাল এক্সিড 1 মান্থ। সো এখানে বলছে যে যে ওয়েজেসটা পেমেন্ট করবে সে ফিক্স করবে যে ওয়েজ পিরিয়ডটা। কোন কোন অফিসে আপনার ডেইলি বেসিসে ওয়েজেস পেমেন্ট করা হয়, কোন অফিসে আবার উইকলি ওয়েজেস পেমেন্ট করা হয়, কোন অফিসে 15 দিন ওয়েজেস পেমেন্ট করা হয়, আবার কোন অফিসে মান্থলি একটা ওয়েজেস পেমেন্ট করা হয়। সো এখানে কোনো ফিক্স একটা কথা বলা হয়েছে যে কোনোভাবে 1 মাসে বেশি হতে পারবে না। সো ওয়েজেসটা আপনি ডেইলি দিতে পারবেন, উইকলি দিতে পারবেন, বাইউইকলি দিতে পারবেন, অথবা মান্থলি দিতে পারবেন, বাট ইট শুড নট বি মোর দ্যান 1 মান্থ, ঠিক আছে? এরপর হচ্ছে টাইম অফ পেমেন্ট অফ ওয়েজেস, আমরা কখন ওয়েজেসটা পেমেন্ট করবো আর কি। সো দ্য ওয়েজেস অফ এভরি ওয়ার্কার শ্যাল বি পেইড বিফোর দ্য এক্সপায়ারি অফ 7th ওয়ার্কিং ডেজ আফটার দ্য লাস্ট। আপনার ইয়েটা মনে হয় না, আপনার এটা আসে নাই মনে হয় এখনো পর্যন্ত, সেন্ড হয়েছে? আচ্ছা, আমি কন্টিনিউ করি। দ্য টাইম অফ পেমেন্ট অফ ওয়েজেস, ওয়েজেস পেমেন্টের টাইমটা কি বলছে? যে দ্য ওয়েজেস অফ এভরি ওয়ার্কার শ্যাল বি পেইড বিফোর দ্য এক্সপায়ারি অফ 7th working days after the last day of the wage period in respect of which the wages are payable. So 7 দিনের মধ্যে আর কি, হ্যাঁ, 7 দিনের মধ্যে আর কি আপনাকে ওয়েজের যে ডিউটা হবে, যে পিরিয়ডটা দিবেন, সেই পিরিয়ডটা শেষ হওয়ার পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। সো এটা একদিনে হোক, এই যে স্যালারি পরবর্তী 7 দিনের মধ্যে হতে, 1 সপ্তাহ হোক, 15 দিন হোক, বা 1 মাসের হোক, পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এখানে একই বলছে। সেকেন্ড বলছে যে হোয়ার দ্য এমপ্লয়মেন্ট অফ এনি ওয়ার্কার ইজ অল an end to the job by the worker or by retirement or by the employer, whether by the way of replacement, discharge, removal, dismissal, or otherwise, the wages payable to him shall be before the expiry of the 30 working days from the day on which the employee is terminated. So এখানে বলছে, প্রথম ক্লজে বলছে যে 7 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। সেকেন্ড ক্লজে বলছে যদি সে কোম্পানি থেকে চলে যায় ইন বাই এনি মুভ, তাহলে 30 দিনের মধ্যে, হ্যাঁ, তাকে হচ্ছে 30 days এর মধ্যে তাকে পেমেন্ট গুলো করে দিতে হবে। তারপরে অল পেমেন্ট অফ ওয়েজেস শ্যাল বি মেড অন এ ওয়ার্কিং ডে। সো পেমেন্টটা আমাকে অবশ্যই ওয়ার্কিং ডে তে করতে হবে আর কি।
সো নেক্সট হচ্ছে পাবো হচ্ছে 8.6। 8.6 এ পড়া হচ্ছে ডিডাকশন হুইচ মে বি মেড ফ্রম ওয়েজেস। সো আমাদের ওয়েজেস থেকে নর্মালি কি কি ডিডাকশন আপনি করতে পারবেন আইনে। সো প্রথমে বলছে নো ডিডাকশন শ্যাল বি মেড ফ্রম দ্য বেসিক ওয়েজেস অফ এ ওয়ার্কার এক্সেপ্ট দোজ অথরাইজড বাই অর আন্ডার দিস অ্যাক্ট। মানে নর্মালি বেসিক ওয়েজেস থেকে আপনি কোনো কিছু ডিডাক্ট করতে পারবেন না যদি আপনি অথরাইজেশন না থাকে, যদি আইনে যদি পারমিট না করবে। So deduction from the wages of a worker shall be made only in accordance with the provision of this act and may be on the following kinds only, namely বলছে যে ডিডাকশন শুধুই করতে পারবেন যেটা বলা আছে আইনে, এখানে বলা আছে যেটা কি কি হতে পারে। ফাইন্স ইম্পোজ, যদি কোনো তারকে কোনো ফাইন করা হয়। তারপর যদি সে ডিডাকশন ফর অ্যাবসেন্স অফ ডিউটি, যে সে উইদাউট পেতে ছুটি নিয়েছে, মানে ইনফরমেশন না দিয়ে, ইনফর্ম না করে সে অ্যাবসেন্স থেকে, ডিউটি থেকে, তাহলে তার এগেনস্টে আপনি ওই দিনকার স্যালারিটা আপনি ওয়েজেসটা কাটতে পারবেন। এরপরে বলছে ডিডাকশন ফর ড্যামেজ টু অর লস অফ গুডস এক্সেসলি entrusted to the worker for custody or for loss of money for which he is required to account. সো দেখা যাচ্ছে তার আন্ডারে যদি কোনো গুডস থাকে এবং সেই গুডসটা যদি সে কোনো ড্যামেজ ফেলে, তাহলে সেই, এবং যেটা দিয়ে বোঝা যায় যে তার ডিরেক্ট নেগলিগেন্স অথবা ডিফল্টের কারণে প্রোডাক্টের ক্ষতি হয়েছে, তাহলে সেই পরিমাণ, সেই ক্ষতির যে অ্যামাউন্টটা হবে সেটা আপনি স্যালারি স্যার ওয়েজেস থেকে ডিডাকশন করতে পারবেন। এরপরে ডিতে বলছে যে ডিডাকশন ফর হাউস অ্যাকোমোডেশন সাপ্লাইড বাই দ্য এমপ্লয়ার। সো যদি তাকে হাউস অ্যাকোমোডেশন দেওয়া হয় এবং তার এগেনস্টে ধরেন যে তার যদি এমপ্লয়ের কাছ থেকে একটা লামসাম কোনো ফিগার কাটা হয়, তাহলে সেটা আপনি ওয়েজেস থেকে কাটতে পারবেন। এতে বলছে হচ্ছে ডিডাকশন ফর সাচ অ্যামিনিটিস অর সার্ভিসেস আদার দ্যান টুলস অর র ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য পারপোজ অফ এমপ্লয়মেন্ট supplied by the employer as the government may by general or special order. So এখানে বলা হয়েছে যে যদি আহ যদি এমন কোনো অ্যামিনিটিস আর সার্ভিসেস দেওয়া হয়, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যার এগেনস্টে তার কাছ থেকে, তার এগেনস্টে একটা যেমন কি হচ্ছে যে সাবসিডাইজ রেটে তাকে ফুড সাপ্লাই দেওয়া হয়, চাউল দেয়, ধরেন আপনার চাউল দেয় বা দুধ দেয় বা এরকম কোনো ফুড সাপ্লাই দেয়, যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা কনসেশন রেটে সে যাতায়াতের সুবিধা পেয়েছে, তাহলে তার এগেনস্টে তো সে কোম্পানিটার কাছে টাকা পাবে। সেপর যে সে অফিসে যাতায়াত করে আপনার অনলি 500 টাকা করে মাসে কাটে, তো এই যে যাতায়াতের এগেনস্টে যে একটা সুযোগ সুবিধা তাকে দিল, সেই টাকাটা সে কাটতে পারবে আর কি। এফ এ বলছে ডিডাকশন ফর রিকভারি অফ অ্যাডভান্স লোন। সো আমরা জানি যদি তার কেউ যদি লোন আর অ্যাডভান্স নিয়ে থাকে, তাহলে সেটা আমার স্যালারি এগেনস্টে কেটে রাখবে আর কি। ডিডাকশন অফ ইনকাম ট্যাক্সেস পেয়েবল বাই দ্য ওয়ার্কার, যদি ইনকাম ট্যাক্স তার অ্যাপ্লিকেবল হয়, তো ইনকাম ট্যাক্স অনুসারে তার স্যালারি থেকে ট্যাক্স কেটে রাখবে। ডিডাকশন রিকোয়ার্ড টু বি মেড বাই অর্ডার অফ এ কোর্ট অর আদার অথরিটি কম্পিটেড টু মেক সাচ অর্ডার, যদি কোর্টের কোনো অর্ডার থাকে তার এগেনস্টে যে আহ, সে পেমেন্ট করবে এটা, তাহলে সে ডিডাকশন করে থাকে। আর ডিডাকশন ফর সাবস্ক্রিপশন, যদি কোনো অর ফর রিপেমেন্ট অফ অ্যাডভান্সেস ফর এনি প্রভিডেন্ট ফান্ড দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, যদি তার প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা দরকার হয়ে থাকে, তাহলে সে তার এগেনস্টে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটবে, অথবা কোনো সাবস্ক্রিপশন যদি দেয়, তাহলে সেটার জন্য হতে আপনার স্যালারি থেকে, স্যার ওয়েজেস থেকে কেটে রাখবে। যেতে বলছে হচ্ছে ডিডাকশন ফর পেমেন্ট অফ এনি কোঅপারেটিভ সোসাইটি অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট or to a scheme of insurance maintained by the government insurance company or Bangladesh Postal Department. So যদি কোনো কোঅপারেটিভ সোসাইটিতে যদি কোনো মেম্বার হয়, মানে তার জন্য যদি কোনো সাবস্ক্রিপশন দেওয়া থাকে, যেমন হতে পারে আপনার প্লাস আছে যে বলছে ইন্স্যুরেন্সের কথা বলছে, যে ইন্স্যুরেন্সের একটা পার্ট তো এমপ্লয়ার পেমেন্ট করে, আবার কিছু অনেক সময় দেখা যাচ্ছে এমপ্লয়ের কাছ থেকে একটা মানে প্রিমিয়াম কাটে, তো সেটাও আপনার ওয়েজেস থেকে কাটতে পারবে। কেতে বলছে ডিডাকশন মেড উইথ দ্য written authorization of the worker for the contribution to any fund or scheme constituted or framed by employer with the approval of the government for the welfare of the, so দেখা যাচ্ছে কোনো ওয়েলফেয়ার ফান্ড যদি করা হয়, সেখানে এমপ্লয়াররা যদি ওয়ার্কার যদি কন্ট্রিবিউশন করার থাকে,
যে সে যদি সেই ওয়েলফেয়ার ফান্ডে যদি মেম্বার হয় তাহলে সেই মেম্বারের এগেনস্টে মানে কন্ট্রিবিউশনের জন্য তার কাছ থেকে টাকা কাটতে পারবে। তারপরে এলে বলেছে ডিডাকশন অফ সাবস্ক্রিপশন টু দা ফর দ্য সিবিআই ইউনিয়ন। সো আমার কালেকটিভ বার্গেনিং এজেন্টের জন্য যদি কোনো সে টাকা দিয়ে থাকে তাহলে হচ্ছে সেখান থেকে টাকা কাটতে পারবে। সো এইগুলো কিছু কিছু কথা বলা হয়েছে যে কিসের এগেনস্টে আমরা আমরা ওয়েজেস থেকে ডিডাকশন করতে পারবো। এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা? স্যার 2 নম্বর পয়েন্ট একটা আবার একটু বলেন, এটা স্যার হাউজিং দিলে ওটার উপরে ওটা কাটবে না স্যার, এটা বুঝলাম না। ডিতে জি স্যার। ডিতে যদি আহ, কিছু কিছু থাকে আপনার হাউস অ্যাকোমোডেশনটাকে আপনি তো আমরা তো জানি না যে হাউস অ্যাকোমোডেশন কোম্পানি ফ্রি অর কনসেশন অর কনসেশন রেটে আপনাকে দিয়েছে অথবা নর্মাল রেটে দিয়েছে, আমরা তো কিছুই জানি না। যদি ফ্রি দিয়ে থাকে তাহলে তো কাটার কোনো সুযোগ নেই। আবার যদি থাকে যে কনসেশন রেটে, যে আপনি ওই এলাকায় বাসা ভাড়া পাইতে গেলে আপনার 5,000 টাকা লাগে সারা ওই যারা লেবার ধরলাম যে 5,000 টাকা লাগে, কিন্তু কোম্পানি যদি অ্যাকোমোডেশন দিয়ে থাকে তাকে সে বললো আপনি কিনে থাকলে 2,000 টাকা দিতে হবে। যদি আপনার কনসেশন রেটে যদি আপনার বাসা ভাড়া দিয়ে থাকে আপনি ফ্যাসিলিটি পাইলেন, তাহলে সে আপনাকে এগেনস্টে স্যালারি ইউজেস এগেনস্টে 2,000 টাকা কাটবে না? ওকে স্যার। যেমন গভর্নমেন্টের কি গভর্নমেন্টে অনেক কোয়ার্টার আছে, তো গভর্নমেন্টের যারা এমপ্লয়ার অনেক কোয়ার্টার আছে, যারা কোয়ার্টারে থাকে তাহলে বাসা ভাড়া কেটে রাখে, যারা কোয়ার্টারে থাকে না তাদের হাউস হাউস অ্যালাউন্স দিয়ে দেয়। সেটা ডিপেন্ড করবে যে আসলে কোম্পানির পলিসি কি। কারণ বাসা ভাড়া দেওয়াটা তো এটা ম্যান্ডেটরি কোনো রুলস না যে আপনাকে ওই লেবারদেরকে অবশ্যই বা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি দিতে হবে। সো কোম্পানি যদি দিয়ে থাকে তার জন্য যদি মিনিমাম কোনো চার্জ করে সেই চার্জটা অবশ্যই তার ওয়েজেস থেকে কেটে রাখবে। 8.7-এ বলছে যে ডিডাকশন ফর অ্যাবসেন্স ফ্রম ডিউটি। একটু So, 8.7-এ সেকশন 126-এ বলছে ডিডাকশন ফর অ্যাবসেন্স ফ্রম ডিউটি। যদি কেউ ডিউটি থেকে অ্যাবসেন্স থাকে তাহলে কি কি ডিডাকশন করে? ডিডাকশন ফর মে বি মেড আন্ডার সেকশন হচ্ছে 125B only on the account of the absence of a worker from the place where by the terms of his employer he is required to work, such absence being for the whole or any part of the period during which he is so required to work. So বলতেছে যে আমি যদি এমপ্লয় টার্মসে তার কাজ করার কথা, বাট সে যদি উইদাউট নোটিশে যদি অ্যাবসেন্ট থাকে, সেটা সারাদিনে হতে পারে অথবা পার্টলি হতে পারে, কোনো একটা ফার্স্ট হাফ হতে পারে, সেকেন্ড হাফ হতে পারে, তাহলে তার এগেনস্টে সে কোম্পানি তাকে ডিডাকশন করে রাখবে, স্যালারি ডিডাক্ট তার অথরিটি রাখে। The amount of such deduction shall in no case bear to the wages payable to the worker in respect of the wages period for which the deduction is made, a larger portion he required to work. Yes, bear to the wages payable. So B-তে বলছে যে অ্যামাউন্ট অফ সাচ ডিডাকশন শ্যাল, যে ডিডাকশনটা করবে, ইন নো কেস bear to the wages payable to the worker in respect of the wage period for which the deduction is made, a larger proportion he was required to work. So এখানে বলছে যে তার কাজে করার কথা ছিল কিন্তু সে কাজ করে নাই, সে এগেনস্টে যতটুকু তার ডিডাকশন করার কথা মানে প্রপোর্শনেট স্যালারি হবে ততটুকুই সে ডিডাকশন করবে আর কি, প্রোভাইডেড দ্যাট সাবজেক্ট টু এনি রুল মেড ইন দিস বিহাভ বাই দ্য গভর্নমেন্ট intent or workers acted in concern absent themselves without due notice and without reasonable causes, such deduction from any such worker may include such amount not exceed his wages for 8 days as may by the term of his employment be due to the employer in lieu of due notice. So এখানে not exceed his wages for 8 days as may,
মানে সব মিলিয়ে 8 দিনের বেশি হতে পারবে না। যে ডিডাকশনটা হবে, ডিডাকশন যদি একটা হতে পারে, সে হিমসেলফ অ্যাবসেন্ট ফ্রম দা ওয়ার্ক হতে পারে, অথবা গ্রুপ অফ পিপুল হতে পারে, যেটা গ্রুপ ধরে কাজের থেকে ইয়ে হচ্ছে। সো সেই ডিডাকশনটা 8 দিনের বেশি হবে না। ঠিক আছে। সো এইখানে আর কোনো কিছু মোটামুটি ডিডাকশন অ্যাট ফর ড্যামেজ অ্যান্ড লসেস, আমরা যেটা ইয়েতে পড়লাম যে কোনো কিছু প্রোডাক্ট ড্যামেজ হলে বা লস হলে তার এগেনস্টে আপনার ডিডাকশন করতে পারবে। সো এগুলো একটু দেখে নেন। আমি একটু আর প্রভিডেন্ট আগের ফান্ড ক্লাসটা আরেকবার ক্লিয়ার করে বলবেন স্যার প্লিজ? এখানে এই সেকশন 2-তে জি স্যার, ওই যে ডিডাকশন যে 8 ডেজ এর বিষয়ে। এই ডেসের কথা বলছে যে অনেক সময় কি হয় যে পার্সোনালি ডিডাকশনটা কখন করবে, অ্যাবসেন্সটা, ধরেন তার আপনার ডিউটিটা পালন করার কথা ছিল, আপনি ডিউটিটা করেন নাই, তার এগেনস্ট আপনি কোম্পানিকে নোটিস করেন নাই, বা উইদাউট রিজনেবল কজ আপনি অ্যাবসেন্ট থাকলেন, সেই অ্যাবসেন্টের এগেনস্টে কোম্পানি আপনার ওয়েজেস থেকে ডিডাকশন করতে পারবে। এটা একটা কথা, প্রথম ক্লাস। সেকেন্ড কথা বলছে যে আপনি ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অফ পিপুল, ঠিক আছে, যদি থাকে না যে একটা ব্যাচ ধরে আপনার ডিডাকশন আপনার কাজে যোগ দেয় না, সো এইরকম যদি কোনো ঘটনা ঘটে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সে নিজে অথবা একটা গ্রুপ অফ পিপল যদি একটা ব্যাচ ধরে যদি কাজে যোগদান না করে, তাহলে সেই ডিডাকশনটা কখনো 8 দিনের বেশি হবে না, করা যাবে না। স্যার এটা কতদিন পর্যন্ত এলাও স্যার? তারা এই যদি 15 দিন ধরে কাজে যোগ না দেয়? সো এইখানে তো আমাদের তো ওয়েজেস পেমেন্টটা তো ধরনের সাপ্তাহিক পেমেন্ট যদি হয়, তাহলে এখানে সপ্তাহ বা 8 দিনের কথা বলা হয়েছে। এরপরে না হলে তো তাদের টার্মিনেট করতে পারবে, বা তার ভিতরে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে। স্যার এই যে স্যার আমি বি ডিউ টু দ্য এমপ্লয়ার ইন লিউ টু ডিউ নোটিস, তাকে জি বলেন। স্যার আমি ওই সাথে বাংলাটা দেখতেছিলাম তো স্যার, ওইখানে বলা আছে যে 10 জন আর কি, যেটা বলা আছে যে বিনা নোটিশে 10 জন বা ততোধিক শ্রমিক যদি একসাথে বিনা নোটিশে হুম। অযৌক্তিক কারণে অনুপস্থিত থাকে, তাহলে যেই কয়দিন অনুপস্থিত থাকে ওইটা তো কাটবেই, সাথে অনূর্ধ্ব 8 দিনেরটা কাটতে পারবে। ওই তো সেটা এখানে বলছে, নট এক্সিডিং হিজ ওয়েজেস ফর 8 ডেজ, অনূর্ধ্ব 8 দিনের কথা বলা হয়েছে। মানে 8 দিনটা হবে স্যার পানিশমেন্ট আর কি, যে কয়দিন অনুপস্থিত থাকবে ওটা তো কাটবে, সাথে পানিশমেন্ট হলো 8 দিন। ক্লিয়ার এখানে হয়েছে। এই যে এমনটা কি ম্যানুয়ালে করবেন? কি করছে, ম্যানুয়ালে অনেক সময় আমার কাছে মনে হচ্ছে যে ওরা এটাকে একটু শর্ট করার জন্য, ইয়ে করার জন্য একটু ল্যাঙ্গুয়েজটা ছোট করে ফেলছে। ল্যাঙ্গুয়েজগত ইয়ে করার কারণে অনেক ক্ষেত্রে বোঝাটা টাফ হয়ে যাচ্ছে। হুম হুম হুম। তো আপনারা বাংলা ইয়েটা, যে অরিজিনাল যে বাংলা ওইটা আপনার পাশাপাশি একটু দেখতে পারেন, যেখানে যদি আপনাদের কনফিউশন হয়। হ্যাঁ। সো আমি নেক্সট হচ্ছে ইয়েতে চলে যাচ্ছে আর কি, আপনার এখানে বড় দুটো সেশন আছে, হচ্ছে 382। এইখানে তো চলে আসছে হচ্ছে ওয়ার্কার্স পার্টিসিপেশন এন্ড কোম্পানিজ প্রফিট। আমরা কোম্পানি থেকে অনেক সময় যে কিছু প্রফিট শেয়ারিং থাকে, হ্যাঁ। সো আমি লাস্ট দুটো চ্যাপ্টার যেটা পড়াবো, প্রফিট নিয়ে পড়াবো, আর প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো আর কি, হ্যাঁ? স্যার পেজ নাম্বার কত? এটা হচ্ছে আপনার 382। ওকে। 382। সো ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন কোম্পানিজ প্রফিট, আমরা আজান দিচ্ছি, আমি 1 মিনিট বিরতি নেওয়া। জি স্যার।
আজকে আরো 2টা বই ডাউনলোড করেছি। পরীক্ষা এসে করতেছে না, তো দেখে আজকে একবার বই করতে হবে। সবাই মোটামুটি আমার ম্যানেজার আমাকে সাইড করলো। সো আমরা এখন যেটা চ্যাপ্টার হচ্ছে 9টা করবো, ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন কোম্পানিজ প্রফিট। অনেক জায়গায় আপনারা দেখবেন যে কোম্পানির প্রফিটের একটা অংশ এমপ্লয়িরা পায়, ওয়ার্কার বা এমপ্লয়িরা পায়। সেটার ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া আছে যে কাদেরকে দিতে হবে, কারা এই জন্য এলিজিবল হবে, ক্রাইটেরিয়া বা কন্ডিশন গুলো কি হবে। তো প্রথমেই বলছে যে অ্যাপ্লিকেশন অফ দিস মানে কাদের জন্য প্রযোজ্য হবে। This chapter shall apply to all establishments which are companies and which satisfy any of the following conditions named. So, কোম্পানির জন্য হবে এবং or which any of the following condition named, যে নিচের যে কন্ডিশন গুলো আছে সেই শর্তগুলো যাদের প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে এটা আপনার প্রযোজ্য হবে। প্রথমে বলতেছে দ্য পেইড আপ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি অ্যাজ অফ দ্য লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার ইজ 1 crore টাকা। যদি পেইড আপ ক্যাপিটাল টাকা, আমরা তো জানি যে অথরাইজ ক্যাপিটাল থাকে, তারপর পেইড আপ ক্যাপিটাল থাকে। যদি পেইড আপ ক্যাপিটালটা যদি 1 কোটি টাকা বা তার উপরে বেশি হয়, তাহলে আপনাদের ওদেরকে ওদের যে প্রফিট হবে তার প্রফিট অংশ এমপ্লয়েরা বা ওয়ার্কারসরা পাবে আর কি, তাদের জন্য প্রযোজ্য হবে। বি তে বলছে the value of the fixed asset of the company at cost on the last day of the accounting year is not less than 2 crore. যদি ফিক্সড কস্টে হচ্ছে ভ্যালু একটা কস্টে, কিন্তু নট হচ্ছে আপনার রিটেন ডাউন ভ্যালু। বলছে যদি অ্যাট কস্টে যদি লাস্ট ডেতে তার 2 কোটি টাকার বেশি হয়, তাহলে সেই কোম্পানিরও প্রফিটের একটা অংশ ওয়ার্কারসরা পাবে। সেকেন্ড বলছে the government may by notification the official order may shall apply this chapter to such other companies established as it may specify again. সো গভর্নমেন্ট তো চাইলে যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য দিতে পারে, সেই কথাটা এখানে গভর্নমেন্টের একটা অথরাইজেশনের কথা বলা হয়েছে। তিনি বলছে নট উইথস্ট্যান্ডিং প্রভিশন ইন সাবসেকশন 1 আর 2। 1 কি বলছে 1 কোটি টাকার উপর যদি পেইড আপ ক্যাপিটাল থাকে আর হচ্ছে 2 কোটি টাকা যদি ফিক্সড থাকে। সো এই যে কস্ট আছে in case of 100% export oriented industry sector or any industry in 100% foreign exchange, the government through enactment of law shall adopt record provision this regard to formulation of sector based central fund comprising of buyer and owner from the board to execute that fund, determine contribution
and their realization procedural provision for utilization of the money for the welfare of the beneficiaries. সো এখানে দুইটা কোম্পানির কথা বলা হয়েছে, অর্থাৎ 100% ফরেন ইনভেস্টমেন্ট যদি থাকে সেটা, অথবা 100% এক্সপোর্ট যদি থাকে। সো সেই কোম্পানি যদি হয় তাহলে কি করবে, they shall adopt record provision with regard to formulation sector based central fund. So সেক্টর স্পেশালাইজ, যেমন আমাদের 100% এক্সপোর্টেড যে আছে তাদের এই যে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড নামে হয়তো একটা ফান্ড আছে, তাই না? এতে গার্মেন্টস সেক্টরে কেউ আছে? ব্লুতে বলছে shall adopt record provision with the formation of sector based central fund. সো দেখা যাচ্ছে কি যে আমাদের বিজিএম এর কি থাকে, বিজিএম নিজস্ব ফান্ড থাকে, তাই না? এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। সো এখানে বিজিএম এর একটা ফান্ড থাকে যেখানে কম্প্রাইজিং অফ বায়ার্স অ্যান্ড ওনার্স, এখানে বায়ার একটা কন্ট্রিবিউশন করে, আর একটা হচ্ছে যারা কোম্পানি মালিক থাকে তারাও কন্ট্রিবিউশন করে। ফ্রম এ বোর্ড টু এক্সিকিউট দ্য ফান্ড, সেখানে একটা বোর্ড অফ ট্রাস্টি থাকে, সেই বোর্ডটা কি হয়, ওই ফান্ডটা এক্সিকিউশন করে। সো দেখা যাচ্ছে দেখবেন যে যখন কোনো ইনসিডেন্স ঘটে, নর্মালি যখন ইনসিডেন্স ঘটে তখন বিজিএমই অথবা বিকেএমই হতে পারে, যে কোনো ইনস্টিটিউশনের পক্ষ থেকে, তখন তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া হয়। দেখা যাচ্ছে যে বলে না যে প্রত্যেক যদি আহত হয় তাদেরকে 5 লাখ টাকা, বা যে মারা গেছে তাদেরকে 10 লাখ টাকা, হোয়াট এভার ইট ইজ, তখন তার একটা ফান্ড তাদেরকে দেয়। সো এইভাবেও কিন্তু তাদেরকে এই যে ওয়েলফেয়ারের জন্য একটা ফান্ড তৈরি করে তাদেরকে দিতে পারে। সো এখানে বলছে যে প্রথম কথা হচ্ছে যে যদি তাদের পেড আপ ক্যাপিটাল যদি 1 কোটি টাকার বেশি, তাদেরকে এই যে তাদের যে ইনকাম হলো, জাস্ট এ মিনিট, সরি, প্রথমে বলছে যে যদি কারোর কোম্পানি 1 কোটি টাকার বেশি হয় তাহলে তারা এই ধরনের একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করবে, মানে সরি ওয়েলফেয়ার ফান্ড বলছে যে অ্যাপ্লিকেবলটা কাদের ক্ষেত্রে বলছে, যে যদি কাদের কোনো কোম্পানির পেড আপ ক্যাপিটাল যদি 1 কোটি টাকার বেশি বেশি হয়, তাহলে সেই কোম্পানির যে প্রফিট হবে তাদের একটা পোর্শন এমপ্লয়েরা পাবে বা ওয়ার্কার্সরা পাবে, অথবা ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে বসে 2 কোটি টাকা। আর একটা গভর্নমেন্টের একটা নোটিফিকেশনে সে যে কোনো সেক্টরকে ডিটারমাইন করে দিতে পারে। থার্ডে বলছে যদি সেক্টর স্পেশালিস্ট হয়, যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারে, অথবা 100% হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যে কোম্পানিগুলো থাকে, সেখানে কি হতে পারে যে বায়াররা থাকতে পারে এবং কোম্পানি মালিক, এরা যৌথভাবে একটা ফান্ড তৈরি করতে পারে, যে ফান্ড দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত না হলেও মানে ওয়ার্কার্সদের ওয়েলফেয়ারের জন্য তারা ট্রাস্টের মাধ্যমে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে পারে, এই কথাগুলো বলা হয়েছে। সো এখানে কারো কোনো কথা আছে কিনা? স্যার জি বলেন। বিজিএমই তে স্যার হচ্ছে যারা মেম্বার, গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যারা মালিক মেম্বার যারা, তারা প্রত্যেকে একটা পোর্শন প্রত্যেক মাসে জমা রাখে। আর কথা হচ্ছে যে যারা হচ্ছে কোনো শ্রমিক যদি কোনো কারণে মারা যায়, তখন বিজিএমই ওদেরকে 2 লক্ষ টাকা মারা গেলে ওখান থেকে স্যার পেমেন্ট করে, এই মানে ক্ষতিপূরণ বাবদ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে একটা ওই যে যে আপনি যেটা বললেন আমি ওটাই বলতে চাচ্ছিলাম। এখানে সাধারণত যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন দিলে আপনি যদি কোম্পানিস অ্যাক্ট দেখবেন, তখন দেখবেন যে কোম্পানিস অ্যাক্টে এনি টাইপস কিছু কিছু ক্ষেত্রে সাবস্ক্রিপশনটা কিন্তু ডিজেলও থাকে এক্সপেন্সে। যখন আবার আইনে বলে দেওয়া থাকে এই ধরনের কোম্পানি ওয়েলফেয়ার কাজে আপনি দিতে পারেন, তখন এই খরচটা কিন্তু অ্যালাউবেল এক্সপেন্স হিসেবে আপনি ইনকাম স্টেটমেন্টে দেখাতে পারবেন, যেটা আপনার ডিজেলও হবে না। সো এটা হচ্ছে বাই লস পারমিটেড, আপনি খরচটা দেখাতে পারবেন আর কি। এই চ্যাপ্টারে কিছু স্পেশাল ডেফিনেশন বলা আছে, যে ইয়ে করেন ইন দিস চ্যাপ্টার আনলেস দেয়ার ইজ এনিথিং ইন সাবজেক্ট অর কন্টেন্ট। একটা হচ্ছে যে পার্টিসিপেশন পার্ট,
পার্টিসিপেশন ফান্ড বলতে মিনস দ্য ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড এস্টাবলিশ আন্ডার দিস চ্যাপ্টার। তো এইখানে ইয়ে থাকে। আর ওয়েলফেয়ার ফান্ড মিনস দ্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড কথা বলা হয়েছে। কোম্পানি বলতে 1900 সালের কোম্পানির আন্ডারে, অ্যাক্টের আন্ডারে যারা গঠিত হয়েছে কোম্পানি, তাদেরকে বলা হয়েছে, যাদের মধ্যে ইনক্লুড থাকবে এ বডি অফ কর্পোরেট established by or under any law for the time being in force, any institute, organization or association, whether incorporate or not, declared by the government in the official gazette to be a company for the purpose of this act. সো এখানে যেমন একে কথা বলছে যে আমরা কোম্পানিস অ্যাক্টের আন্ডারে বডি ইনকর্পোরেট, আবার এখানে বলছে যে any institute, organization or association, whether incorporate or not, মানে ইনকর্পোরেটেড মানে কি, কোম্পানি 94 এর অ্যাক্টের আন্ডারে ইনকর্পোরেটেড হয়নি, ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট ইন অফিসিয়াল গেজেট টু বি এ কোম্পানি। যেমন তার একটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যে এখন যে কোম্পানিস আইনে আপনি দেখবেন যে, সরি, ইনকাম ট্যাক্স অ্যাক্টে কোম্পানি বলতে কিন্তু আপনার এনজিও দেরকে বোঝানো হয়েছে। তো এনজিও গুলো কিন্তু এনজিও ব্যুরো ব্যুরো অফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে ওরা হচ্ছে এনজিও ব্যুরো থেকে ওরা ইনকর্পোরেট হয়। সো ওরা কিন্তু কোম্পানির অ্যাক্টের আন্ডারে গঠিত না। সো যেহেতু এনজিও ব্যুরো থেকে ওরা ইনকর্পোরেট হয় আন্ডার দ্য সোসাইটিজ অ্যাক্ট, কিন্তু বলা হয়েছে যে এনজিও গুলো কিন্তু এখন কোম্পানি হিসেবে রিটার্ন সাবমিট হবে এবং তাদেরকে কোম্পানি হিসেবে ট্রিট করা হবে। সো এই যে গভর্নমেন্ট তার অফিসিয়াল অর্ডারটা বলে দিল যে কারা হচ্ছে কোম্পানি হিসেবে হবে, সেটা টাইম টু টাইম হতে পারে। আর একটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের আন্ডারে যদি ওয়ার্নার 94 আন্ডারে যদি আমার ইনকর্পোরেট হয়, তারা তো ডেফিনেটলি আপনার কোম্পানি। ফান্ড মিনস পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড। সো এইখানে বলা আছে যে পার্টিসিপেশন ফান্ড বলতে যেমন প্রভিডেন্ট ফান্ড, যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন করতেছে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন করছে, অথবা কোনো ওয়েলফেয়ার ফান্ড যদি গঠন করা হয়। বোর্ড বলতেছে ইন রিলেশন টু পার্টিসিপেশন ফান্ড ওয়েলফেয়ার ফান্ড মিনস এ বোর্ড অফ ট্রাস্টি। সো আমরা জানি যে কোনো ধরনের ফান্ড থাকতে সেই ফান্ডটা ম্যানেজমেন্ট করার জন্য একটা বোর্ড অফ ট্রাস্টি থাকে। সেই বোর্ড অফ ট্রাস্টিতে আপনার বলা আছে যে কারা কারা বোর্ড অফ ট্রাস্টি মেম্বার হতে পারবে, কারা পরিচালনা করবে। এখানে এমপ্লয়ার্স এর লোকজন যেমন থাকবে, এমপ্লয়ার্স লোকও থাকবে এবং গভর্নমেন্টের লোকও থাকতে হবে। সো সবাগুলো কম্বিনেশন করে আপনার একটা ট্রাস্টি বোর্ড হয়ে থাকে। ওনার বলতে মিনস দ্য ওনার অফ এ কোম্পানি, এস্টাবলিশ আর ম্যানেজমেন্ট অথরিটি অ্যান্ড দ্য চিফ এক্সিকিউটিভ আর এনি আদার পার্সন অথরাইজড দেয়ারফর। এখানে ওনার বলতে যে কোম্পানিকে বোঝাচ্ছে, ম্যানেজমেন্ট অথরিটি বলা হচ্ছে, অথবা অন বিহাফ অফ দ্য কোম্পানি যদি কেউ চিফ এক্সিকিউটিভ অফিসার বা এনি পার্সন থাকে তাকেও বলানো হচ্ছে। আর প্রফিট ইন রিলেশন টু মিনস দ্য নেট প্রফিট অ্যাজ ডিফাইন্ড। সো প্রফিট বলতে তো আমরা সবাই জানি, এখানে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং নিয়ে আমরা অনেক কথা বলেছি। তারপরে একটু আমরা এখানে কি বলছে এই সেকশনে আবার একটু পড়ে নি। ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং অর এস্টাবলিশমেন্ট any establishment which involves the use of electrical, mechanical, terminal, thermal, nuclear or any other form of energy transmitted mechanically and not generated by human or animal agency, and this is engaged in any one or animal agency, and if is engaged in any one or more of the following operations and namely. সো ইন্ডাস্ট্রি আমরা তো জানি, ইন্ডাস্ট্রি কাদেরকে বলি, সেপর হচ্ছে যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটাকে আমরা ইন্ডাস্ট্রি কথা বলতেছি। তার মানে এইরকম টাইপের যে কোনো কিছু হতে পারে সেই ধরনের যারা প্রোডাকশন করে কিভাবে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, থার্মাল, নিউক্লিয়ার এইগুলো ইউজ করে, এনার্জি ইউজ করে যখন সে ট্রান্সমিট করে, তাদেরকে আমরা ইন্ডাস্ট্রি বলতেছি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং বলতেছি। যেগুলোর ভিতরে কি কি আসবে, the subjection of goods or materials in any manufacturing, assembly, finishing or other artificial natural process. সো আমরা যদি কোনো অ্যাসেম্বলি করা হয় গুডস অর ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং করা হয়, ফিনিশিং করা হয়, তাদেরকে বলতেছি। সেকেন্ড কথা বলতে শিপ বিল্ডিং অ্যান্ড রিসাইক্লিং। তারপরে থার্ডে বলছে দ্য ট্রান্সফরমেশন, জেনারেশন, কনভার্সন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক এনার্জি ইনক্লুডিং হাইড্রোলিক পাওয়ার।
সো যদি কোনো যেমন ডিপিডিসি বা এরকম টাইপের যদি গ্যাস যারা তৈরি করে, পাওয়ার যারা তৈরি করে, হ্যাঁ, ট্রান্সমিশন করে বা কনভার্সন করে, তাদেরকে সবাইকে এখানে বলা হয়েছে। 4 বলছে যে ওয়ার্কিং অফ এ মাইন, অয়েল or any other source of mineral deposit including blending, refining or purifying of oil or gas। যদি অয়েল অথবা গ্যাসে যদি তারা কেউ কাজ করে, তারা ওইটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। 5 বলছে যে মার্কেট ডিস্ট্রিবিউশন অফ গ্যাস অ্যান্ড অয়েল। 6 বলছে যে দ্য ক্যারেজ অফ মেন অ্যান্ড গুডস বাই সি অর এয়ার। সো আমাদের সি গুডস যারা ক্যারি করে আর কি, হ্যাঁ, এয়ারে হতে পারে বা সি হতে পারে, জাহাজ অথবা প্লেন যেভাবে গুডসটা ক্যারি করে মেন, এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট হিসেবে ধরতেছি। সার্ভিস ওরিয়েন্টেড এস্টাবলিশমেন্ট লাইক মোবাইল অপারেটর কোম্পানি আমরা বলতেছি, আর কনস্ট্রাকশন কোম্পানি এরাকে বলা হচ্ছে আমাদের। আর ইনক্লুডস এনি আদার অপারেশন হুইচ বাই দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন, বলতেছে যে সেটা এর মধ্যে নিয়ে আসতে পারবে। সো এটা একটু ইয়ে করেন, দেখে নিন আর একটু ইয়েগুলা। এখানে কারো কোনো কোনো ইয়ে আছে কিনা? সো আমরা তো দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল ফান্ডাটিং আর ক্রাইটেরিয়া গুলো কি, মানে এলিজিবিলিটি হলে কারা কারা করতে পারবে আর কি, এস্টাবলিশমেন্ট করতে পারবে। এখন হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ পার্টিসিপেশন ফান্ড আর ওয়েলফেয়ার ফান্ড, আমরা পার্টিসিপেশন কিভাবে আমরা ফান্ডটা গঠিত হবে, ঠিক আছে। সো এভরি কোম্পানি টু হুইচ দিস চ্যাপ্টার অ্যাপ্লাইজ শ্যাল এস্টাবলিশ এ ওয়ার্কার্স participation fund and workers welfare fund in accordance with this chapter within 1 month of the date of which the chapter becomes applicable to him। সো আমি এটা পড়লাম যে অ্যাপ্লিকেবল কখন হচ্ছে, যখন পেড আপ ক্যাপিটাল 1 কোটি টাকা, ফিক্সড অ্যাসেট 2 কোটি টাকা, আরো যে ক্রাইটেরিয়া গুলো পড়লাম, এইটা যখন অ্যাপ্লিকেবল হবে তার 1 মাসের মধ্যে আমাদের এই ফান্ডটা তৈরি করতে হবে। কি কি ফান্ড? এস্টাবলিশ ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়ার্কার পার্টিসিপেশন যেমন প্রভিডেন্ট ফান্ড হতে পারে, ওয়েলফেয়ার ফান্ড যে এরকম আমি এই যে উনি যে উদাহরণগুলো দিলেন যে বিজিএমইএ তে একটা ইয়ে আছে, ফান্ড আছে যেখানে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি মালিকটা যায় এবং বায়াররাও সেখানে একটা কন্ট্রিবিউশন করে, এরকম কোনো ফান্ডে তারা দিতে পারে। বিতে বলছে দা অফ দা ওনার উইথিন ম্যাক্সিমাম 9 মান্থস of the owner within maximum 9 months from the completion of a year। বলতেছে যে কোনো বছর শেষ হওয়ার উইথিন 9 মাসের মধ্যে একটা তার মালিক হচ্ছে এই ধরনের একটা ফান্ড তৈরি করতে পারে। আর একটা বলছে এখানে একটু শর্ট করতে, পার্সেন্ট ফ্রম দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার শ্যাল কন্ট্রিবিউট উইথ এ প্রপোর্শন অফ 80-10-10 সেটাকে টু দ্য পার্টিসিপেটরি ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড অ্যান্ড ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ড এস্টাবলিশ আন্ডার দিস সেক্টর। এইটা আপনারা কোম্পানিতে অনেক দেখছেন যে 5%-এর কথা শুনছেন, কেউ কেউ শুনছেন, বলতে পারে যে 5%-এর কথা কেউ শুনছেন কিনা? জি স্যার, আমি শুনেছি বলটা। আমাদের কোম্পানি স্যার এটা দেয় প্রতি বছর। আচ্ছা আচ্ছা, কি কোম্পানির নাম এটা? কাজী ফার্মস গ্রুপ স্যার। কাজী ফার্মসি গ্রুপ। সো একটু বলেন তো আপনাদের মানে কোম্পানিতে কি প্র্যাকটিস আছে? এটা স্যার রিটার্ন সাবমিট করে ডিসেম্বর জানুয়ারি মাসে, তারপরে মার্চ এপ্রিলের দিকে হলো একটা অ্যামাউন্ট দেয় আর কি, ওই WPPF নামে। হুম। সেটা আমরা শুনেছি যে ইয়ার প্রফিটের 5% এরকম কিছু আর কি, আসলে ডিটেইল আর জানি না এর বেশি। তো এখানে যে প্রফিটটা হয়, নেট প্রফিটটা হয় ওই বছরে, সেই বছরের 5%, মানে সবকিছু বাদ দেওয়ার পরে যে প্রফিটটা থাকে, নেট প্রফিট যেটা হয়, সেটার 5% হচ্ছে প্রফিট পার্টিসিপেশন ফান্ড নামে একটা, তার মধ্যে পুরোটা আবার কোম্পানির মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এই ফান্ডটা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট ফ্রম একদম টপ লেভেল থেকে একদম নিচের লেভেল পর্যন্ত। সো এখানে যেহেতু ওয়ার্কার্স এর বলা হয়েছে ওয়ার্কার, কিন্তু ম্যানেজমেন্ট এমপ্লয়ের এই বেনিফিট গুলো নিয়ে থাকে, কারণ বলে যে আহ, মালিক পক্ষ মাঝখানে ব্যতীত সবাই তো ওয়ার্কার সবাই তো। তো ভাই, হ্যাঁ সবাই ওয়ার্কার, যে আমার তো ডিসিশন, আমি তো আমারও মালিকের উপর ডিপেন্ডেন্সি, তো সবাই আমরা কাজ করি। তো আমাদের সেইগুলো, ক্যাজুয়াল যারা থাকে ডেইলি বেসিস, মান্থলি বেসিস বা ডেইলি বেসিস, এদেরকেও দেয় স্যার। হ্যাঁ এদের মানে সবাই, মানে যত প্রফিট হয়
একদম টোটাল সিএসসিও থেকে শুরু করে সবাই পায়। আচ্ছা, তো এইখানে এই যে 5% যেটা হয় সেটা সবাই এখানে আবার কম বেশি হয় না, যেমন অনেক কিছু প্রফিট টফিট দেখানোর বেসিকের উপর প্রপোর্শনালি ভাগ করে, এখানে সেটা না, মানে হ্যাঁ, একেবারে একদম ইকুয়াল অ্যামাউন্ট সবাইকে। ইকুয়াল অ্যামাউন্ট সিও যা পাবে, একেবারে ক্যাজুয়াল ওয়ার্কার লেবারটা ওরাও তাই একই একই টাকা পাবে। সো এখানে 5%-এর মধ্যে সাধারণত 80% ডিস্ট্রিবিউট করে দেয়। হ্যাঁ, 80% পার্টিসিপেটরি ফান্ডে দেওয়া হয়, তারপর ওয়েলফেয়ার ফান্ড আর ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফার্মে ওরা 10 যে পার্সেন্টটা, এই পার্সেন্টেজটা সাধারণত রেখে দেওয়া হয়। এটা পরবর্তীতে যখন এই যে ওয়েলফেয়ার ফান্ডে রাখলো, ওখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় ওখান থেকে দেওয়া হয়। তারপর এবং ওয়ার্কার্স গভর্নমেন্ট যে লেবারদের ফাউন্ডেশন গুলো আছে, সেখানেও শ্রমিক জমা উন্নয়ন হয়। তহবিলে ওই ধরনের তহবিলও হলো ওইখান থেকে স্যার করে তো কন্ট্রিবিউট করে। এইখান থেকে যদি হ্যাঁ, কেউ চলে যায় তাহলে সেটা পরবর্তীতে অনেক সময় দিয়ে যায়। যেমন আমি যখন জিএসটি চলে আসি গ্রাসরুট ক্লায়েন্ট থেকে, আমার মনে আছে যে আমার মনে হয় 4-5 বছর পরে একদিন ফোন করে বলতেছে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আপনার টাকাটা আমরা পেমেন্ট করবো। সো তখন ওই যে জিএসকে বন্ধ হয়ে যে ইউনিলিভার টেক আপ করে নিচ্ছিল, যেহেতু ওরা ফান্ডটা বন্ধ করে দিচ্ছিল, সেখানে ওখানে যে ফান্ড গুলো আছে এখানে যাদের যাদের কন্ট্রিবিউশন আছে সবার টাকাটা আবার পরে ফেরত দিয়ে দিচ্ছে। সো এটা রেখে দেয় একটা ফান্ডে, যখন প্রয়োজন হয় তখন এটা করে, আনলেস না আনটিল যেটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো কেউ একজন কিছু আর বলতেছে। আমার একটা question ছিল স্যার। জি বলেন। স্যার 5% যে সবাইকে ইকুয়ালি দিতে হবে, এটার কি কোনো ল বা আইন দ্বারা বলা আছে কিনা কোথাও স্যার? কারণ হলো স্যার আমাদের যে প্র্যাকটিস আছে সেটা হচ্ছে স্যার আমাদের বোনাসটা দেওয়া হয় স্যালারি ওয়াইজ। হুম 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 প্রফিট যখন হয় একটা টার্গেট থাকে যে এই পরিমাণ যদি সেল হয় তাহলে হচ্ছে প্রফিট দেওয়া হবে। তো সেটা দেখা গেছে স্যার স্যালারিতে দেওয়া হয়, বা দেখা গেছে স্যালারির 2 গুণ 3 গুণ। তো যার যেরকম স্যালারি সে ওই পরিমাণ টাকা পায়। এই জন্য স্যার একটু জানা ছিল যে সবাই যে ইকুয়ালি পাবে, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে জানি যে সবাই ইকুয়ালি পায়, কিন্তু স্যার আমাদের ওইখানে ইকুয়ালি না, আমাদেরটা হচ্ছে স্যালারি ওয়াইজ গ্রোস আকারে পাই। স্যালারি ওয়াইজ কি দেয়? বোনাসটা দেয় স্যার। হলো সেটা প্রফিট বোনাস, সেটা ওটা তো হলো সরকারি প্রফিট বোনাস, আর এটা এটা তো হচ্ছে প্রফিট বোনাসটা ডিফারেন্ট ইস্যু। প্রফিট বোনাস আর এটা সম্পূর্ণ মানে আলাদা কনসেপ্ট। আপনার এটা লতে প্রফিট বোনাস আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, ইটস ম্যানেজমেন্ট ডিসক্রিপশন। তাহলে স্যার এই যে 5% এটা তাহলে কিভাবে দিবে? এটা কিভাবে বলছে দিচ্ছে? যে আপনারা কাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট থাকে, এবং আপনার হুম, ক্রাইটেরিয়া কি বলছে, যদি আপনার পেড আপ ক্যাপিটাল যদি 1 কোটি টাকার উপরে হয় এবং আপনার ফিক্সড অ্যাসেট 2 কোটি টাকার হয় উপরে হয়, যদি জি আপনি স্যার, এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল ক্রাইটেরিয়া এই মিট যে করে। ক্রাইটেরিয়া ফিল করেন, তাহলে হুম, বাই ল আপনাকে আপনার যে নিট প্রফিট যেটা হবে বছর শেষে তার হুম, 5% ম্যান্ডেটরি আপনাকে এমপ্লয়ীদের মাঝে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। দিস ইজ দ্য ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। ওয়ার্কার্স মানে এই আপনি যে আপনার যে লাভটা হচ্ছে সেখানে তো প্রত্যেকটা এমপ্লয়ের একটা কন্ট্রিবিউশন আছে। সো জি মালিক স্যার। 95% পাবেন, আপনি 5% ম্যান্ডেটরি কোম্পানি এমপ্লয়ীদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা হুম, কথা বলছে। আর আপনি যেটা বলছেন প্রফিট বোনাস, সে প্রফিট বোনাসের ক্রাইটেরিয়া হচ্ছে কোম্পানি টু কোম্পানি এইচআরপিপি যেটা থাকবে, হিউম্যান রিসোর্স পলিসি যেটা থাকবে, তার মধ্যে যেভাবে বলে দিয়ে থাকো সেই বেসিসে আপনাকে তা দিবে। স্যার এটা কি কন্ট্রিবিউশন ফান্ড? মানে 5% আমার কাছ থেকে কাটলো, না 5 না না, বছর এটা কোনো পরে কোনো পাইছেন। কন্ট্রিবিউশন না, এটা একেবারে মানে সবকিছু খরচ খরচা বাদ দিয়ে যে নিট লাভ থাকবে তার স্টেট 5% করে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশনটা তার 80% সমস্ত এমপ্লয়ীদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিবে। আর 10% লিখে দিবে ওয়েলফেয়ার ফান্ড, আর 10% হচ্ছে ফাউন্ডেশন ফান্ডের নামে রেখে দিবে। আচ্ছা আচ্ছা। না এটা স্যার, সম্পূর্ণ ডিফারেন্ট। এটা কোনো এটা হচ্ছে বাই ল, আর আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে কোম্পানির এইচআর পলিসি। জি স্যার, জি স্যার, হ্যাঁ। না আমি এই যে ডিবিএল গ্রুপে ছিলাম যখন, তখন ওরা একটা পলিসি ছিল যে কন্ট্রিবিউশন ফান্ড 5% আমার কাছ থেকে কাটবে। আর এটা তো প্রভিডেন্ট ফান্ড টাইপের নাকি? এটা স্যার ওরা বলতো কন্ট্রিবিউশন ফান্ড আর কি, যাই হোক, এটা পার্টিসিপেশন কন্ট্রিবিউশন ফান্ড। ফান্ড মানে যদি আপনার কাছ থেকে নেয় ওরা নেয় তাহলে সেটা প্রভিডেন্ট হ্যাঁ, ফান্ডই। আমার কাছ থেকে যে পরিমাণ নেবে ওই পার্সেন্ট মানে ডবল দিবে আর কি, এই টাইপের। ওটা বলতেছে যে রিকগনাইজ কিন্তু স্যার প্রভিডেন্ট ফান্ড। আমরা একটা পাই আর কি,
সেটা হলো স্যার আমি যেভাবে বললাম ওটা পাই, আর হচ্ছে আমরা স্যার প্রভিডেন্ট ফান্ডের ইয়াটা পাই, কন্ট্রিবিউশনটা পাই। তাহলে স্যার 5%টা কি আমাদের মিস হচ্ছে? সরি, আরেকবার বলবেন? স্যার আমরা যেটা পাই প্রফিট হইলে, প্রফিটের ক্রাইটেরিয়া যখন মিট করি তখন আমরা হচ্ছে বোনাস পাই। তো আর হচ্ছে স্যার কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আছে আমাদের, ওইটা পাই। তো এইখানে যে 5%-এর কথা বলা আছে, তাহলে ওইটা আমি কিভাবে পাবো? ওটা তো মনে 5%টা হচ্ছে নর্মালি বাংলাদেশের যদি বলি 20% কোম্পানি নর্মালি এটা কমপ্লাই করে, মোস্ট অফ দা কোম্পানি এটা কমপ্লাই করে না। জি স্যার, হ্যাঁ বেসিক্যালি এটা করে হচ্ছে এমএনসি গুলো মোটামুটি 100% করে, এমএনসি গুলো করছে। এমএনসি গুলো করে। আমাদের লোকাল স্যার কোম্পানি এমএনসি গুলো, এই জন্যই বলতেছিলাম স্যার। হ্যাঁ লোকাল কোম্পানি সাধারণত এটা কমপ্লাই করে না। ঠিক আছে, এরা কেউ দেয়, কেউ ভলেন্টারিলি দেয়, কেউ দেয় না। গভর্নমেন্ট এখানে টাইম টু টাইম হচ্ছে নোটিশ করতেছে। যেমন হুম। রিসেন্টলি আমি জানি অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে এরকম করতেছে, কিন্তু তারা বিভিন্ন চিঠি দিয়ে এটা কালক্ষেপণ করছে যে তোমরা কেন জমা দিচ্ছ না, কেন পেমেন্ট করতেছো। গভর্নমেন্ট চেষ্টা করতেছে, বাট সাধারণত মালিক পক্ষ এই ফান্ডটা দিতে 5% দিলে একটা, অনেক কোম্পানি একটা হিউজ ফান্ড সে দিতে চায় না হুম। আসলে। নন কমপ্লায়েন্স বাংলাদেশে প্রচুর আছে, এটা নিয়ে তো কথা নেই। এখানে সেকেন্ড বলছে যে পরে বলছে যে প্রোভাইডেড দ্যাট, এই যে 5%-এর কথা বললো, যে তার মধ্যে 80%, 10% টু দা পার্টিসিপেশন ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড আর ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড, যেটা কথা বললো হলো। এখানে বলছে প্রোভাইডেড দ্যাট ইফ এনি এমপ্লয়ার হ্যাজ পেড 1% অফ নেট প্রফিট টু দা ওয়েলফেয়ার ফান্ড ইমিডিয়েটলি বিফোর effectiveness of this act, the board of trust is obliged to transfer 5% of deposit amount in favor of the welfare fund to the workers welfare foundation fund. So আমরা জানি যে হচ্ছে কি, দেখেন এখানে এই যে 10% মানে 0.5%, 0.5%, আপনার 80%-এর 100% যেটা, তার 80% হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তার মধ্যে আর যে 10% থাকবে আমি ওয়েলফেয়ার ফান্ডে দিব, আর 10% হচ্ছে আপনার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ড থাকবে। সো তিনটা নামে 80% আপনার ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, আর 10%টা রেখা হয় ওয়েলফেয়ার ফান্ডে, আর একটা ফাউন্ডেশন ফান্ডে রেখে দেওয়া হয়। কেউ যদি, মালিক বলছে যদি 1% যদি নেট প্রফিটে তার কাছে রেখে দেয়, হ্যাঁ 5%-এর, তাহলে কি এখানে হলো 1% না, এটা তো 5%-এর মধ্যে 1% হচ্ছে 10 হচ্ছে 1%, আর এটা হচ্ছে 80% মানে 4%, তাহলে 5%। তো 1% যদি সে মানে সেপারে একটা ফান্ডে দিল, ওয়েলফেয়ার ফান্ডে দিয়ে দিল, তাহলে ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে তো দিল না, তাহলে সে কি 50%টা কি করতে হবে, সে ফাউন্ডেশন ফান্ডে তার যে টাকাটা সেটা ট্রান্সফার করে দিতে হবে। বুঝতে পারছেন এটা? এটা যদি আর একটু বলতে। এটা তো 5%, 5%-এর মধ্যে আমি 80% দিচ্ছি, মানে কি 4% আমি দিয়ে দিচ্ছি, তাই তো? 5% টোটাল, জি স্যার। 5%-এর যদি 80% করে তাহলে 4 টাকা হয়। জি স্যার। 5 টাকা, হ্যাঁ। আর এইটা কত? 50 পয়সা, আর এটা 50 পয়সা। তা আমি যদি কেউ যদি 1 টাকা, যেটা 1% যেটা 1 টাকা যদি সে ওয়েলফেয়ার ফান্ডে দিয়ে দেয়, তাহলে তো ফাউন্ডেশন ফান্ডে তো আমার দেওয়া হলো না। তাহলে কি করবে, যখন সে পাবে তখন সে ওয়েলফেয়ার ফান্ড থেকে 50% টাকাটা ফাউন্ডেশন ফান্ডে ট্রান্সফার করে দিবে, সেই কথা বলছে। থ্যাংক ইউ স্যার। দিতে বলছে যে the amount paid to the fund under section 1B in relation to the year shall be deemed to have been allocated to the fund on the first day of the next succeeding year. So যত টাকা মানে কি হলো, এটা পেবল হয়ে গেল, তো ডিউ হয়ে গেল, যখনই বছর শেষ হয়ে যাবে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, তখনই আপনি লাইভ হয়ে গেলেন যে আপনি এই টাকাটা পরিশোধ করা যায় পরবর্তী দিনে। এখন আপনি পেমেন্ট যত তাড়াতাড়ি করবেন, বাট আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ আপনার মানে ইয়ার কমপ্লিশন হলো, তারপরের দিনে আপনার পেবলটা আপনি লাইবল হয়ে গেলেন। সো যখনই আপনার ফান্ড থাকবে, সো ফান্ড ম্যানেজমেন্ট একটা বড় কনসার্ন, হ্যাঁ, যেটা আপনারা প্রত্যেকটা কোম্পানি দেখবেন যে সবাই বলে বোর্ড অফ ট্রাস্টি বলে, হ্যাঁ। ঠিক আছে, এই বোর্ড অফ ট্রাস্টি কি করে, এই টোটাল ফান্ডটাই হচ্ছে ম্যানেজমেন্ট করে, যে কোথায় ইনভেস্টমেন্ট করা যাবে,
কোথায় করা যাবে না, তার যে প্রফিটটা হবে ইনভেস্টমেন্ট করে সেটা আবার এমপ্লয়ীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এই যে টোটাল কাজটা তারা করে থাকে এই বোর্ড অফ ট্রাস্টিটা। এই অ্যামাউন্ট কি স্যার, এটা কি স্যার আবার রিইনভেস্ট হয়? এটা তো বছর শেষে দিয়েই দেয় স্যার, রিটার্ন জমা দেওয়ার পরে। না, দিয়ে দিচ্ছে তো একটা, আর একটা আমার ফান্ডটা রয়ে যাচ্ছে না, 1% থেকে যাচ্ছে না। ও ওই ওই যে 10, ওই 18 × 10 × 10 ওইটা পার্টিসিপেশন ফান্ড আর ওয়েলফেয়ার ফান্ড যেটা থেকে যাচ্ছে আর কি। ও জি স্যার, বুঝতে পারছি। যেসব কোম্পানি এটা মানে শেয়ার করতেছে না, তাদের তো ব্যালেন্স শিট এটা থেকেই যাচ্ছে বছরের পর বছর। এটা তাহলে কি হবে? হুম, এটা কিছু এটা কোম্পানি এটা থেকে যাচ্ছে, এটা তার নন কমপ্লায়েন্স আছে গভর্নমেন্ট। মানে গভর্নমেন্ট হচ্ছে যদি কেসে ওদের বিরুদ্ধে কেস করার পর যদি তারা হেরে যায় তাহলে তারা দিয়ে দিবে। আপনি চাইলে যদি কোনো কোম্পানি আপনাকে না দেয়, আপনি চাইলে কিন্তু লেবার অ্যাক্টের আন্ডারে কেস করতে পারেন যে আপনি আমার এই 5% লেবার অ্যাক্টের আন্ডারে আমার দেওয়ার কথা, আপনার আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, আপনি দিচ্ছেন না, আপনি আমার পেমেন্টটা দিন। সো আপনি লেবার অ্যাক্টে যান, লেবার কোর্টে যান, লেবার কোর্টে গেলে আপনি অবশ্যই দিবেন। সব থেকে ইতিহাসে সব থেকে বড় কেস হয়েছিল লেবার এই ডব্লিউপিপিএফ নিয়ে, সেটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, ওই কোম্পানির বিরুদ্ধে, গ্রামীণ ব্যাংকের এগেনস্ট। এক একটা এমপ্লয়ি এই পরবর্তীতে কয়েক কোটি টাকা করে পাইছে। স্যার এগুলো তো সব ইনকর্পোরেটেড, মানে যারা পাবলিক লিমিটেড ওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, তাই না স্যার? না না প্রাইভেটে না তো না এটা না, প্রাইভেট পাবলিকের কিন্তু কিন্তু বলে না, প্রাইভেট পাবলিকের কথা বলে না। আপনার ক্রাইটেরিয়া বলা হয়েছে যে পেড আপ ক্যাপিটাল যদি আপনার 1 কোটি টাকা হয়, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট হয়, এটা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে কে কে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের মধ্যে পড়বে। তারপর বলছে যে আপনার টোটাল অ্যাসেট যদি 2 কোটি টাকার উপর হয়, এরা যদি হয় তা তাহলে তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, তারা হচ্ছে আপনার আহ মানে 5% যে ফান্ডটা, এই ফান্ডটা অবশ্যই তাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু পাবলিক, তাহলে তো ম্যাক্সিমাম কোম্পানি বাংলাদেশে এটা দেয় না, আমি 80% তো সেটাই কোম্পানি। বললাম যে আপনার এটা 100% কমপ্লাই করে হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিগুলো, মোটামুটি 100%ই কমপ্লাই করে। লোকাল কোম্পানির মধ্যে 10 টু ম্যাক্সিমাম 20% কোম্পানি, তা বড় কোম্পানি 10 to 14% হবে না আসলে, মানে 5 to 10% হতে পারে সর্বোচ্চ। তার মধ্যে বড় অংশ কমপ্লাই করে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা কমপ্লাই করে। সো একটু দেখি আমরা, as soon as as soon as maybe after the establishment of the participation fund and the welfare fund there shall be constituted board of trustee constituting of the following members namely. So যখনই এই ফান্ডটা হবে, আমরা as soon as possible কি হচ্ছে একটা বোর্ড অফ ট্রাস্টি করতে হবে, যার মধ্যে কারা থাকবে এটা এই ম্যানেজমেন্টটা করার জন্য। প্রথমে বলছে 2% nominated by the কালেকটিভ বার্গেনিং এজেন্ট, মানে সিবিএ থেকে 2 জন থাকতে হবে। And if there is no collective bargaining agent in the company, 2% elected by the workers of the company from among us themselves. So যদি সিবের মধ্যে না থাকে তাহলে তাদের মধ্যে থেকে 2 জনকে ইলেক্ট করে এর মধ্যে থাকতে হবে, তাহলে 2 জন হলো। তারপর 2% nominated by the management of the company from whom at least one shall be a person from the accounts department of the accounts branch of the company. So আরেকটা হচ্ছে কোম্পানি থেকে 2 জনকে দিবে, তার মধ্যে অবশ্যই অ্যাকাউন্টেন্ট একজন থাকতে হবে। তো আমার সিবিএ থেকে বা ওয়ার্কার্স রিপ্রেজেন্টেটিভ 2 জন থাকবে, আর 2 জন থাকবে হচ্ছে ম্যানেজমেন্টের থেকে, তার মধ্যে অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্ট থাকতে হবে, অ্যাকাউন্টেন্ট। তো মেম্বার shall elect 1 year a person to be the chairman of the board alternatively from the among the member under section 2A. সো তাদের মধ্যে একজনকে কি করবে, যেটা 1 ইয়ারের জন্য থাকবে, একজনকে চেয়ারম্যান ইয়ে করবে, হ্যাঁ সিলেক্ট করবে। ওই বোর্ডের কাজ কি হবে, বোর্ড অফ ট্রাস্টি কাজ দিয়েছে, বোর্ড শ্যাল ম্যানেজ এন্ড অ্যাডমিনিস্ট্রেট দ্য ফান্ড ইন অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ দিস চ্যাপ্টার। সো তারা এই টোটালটা, সো ফান্ডটা ম্যানেজ করবে যেন মিস ইউজ না হয়, এটা এনশিওর করবে, এটা যেন কোম্পানি, অনেক দেখে কি আছে যে আছে কিন্তু কোম্পানি টাকাটা ওই ফান্ডে ট্রান্সফার করে না। সো এইটার জন্য আলাদা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে এই মালিক কি করবে 5% ওই ফান্ডটা দিয়ে দিবে।
The board shall, in the exercise of its power and performance of its function, be subject to the subject by the government as may from time to time given. সো এখানে এটা কথা বলছে, এটা আমার মনে হয় এখানে মোটামুটি পেয়ে গেছেন। ফান্ডটা কি, সহজ কথা, এখানে আমি একটা ডিটেলসে গেলাম না, আমি যাব। সো এখানে একটা ফান্ডের জন্য একটা ম্যানেজমেন্ট কমিটি থাকবে, যাদের মধ্যে সিবিএ দুজন থাকবে, অথবা ওয়ার্কার্স এর তরফ থেকে দুজন থাকবে, আর কোম্পানি থেকে দুজন থাকবে। তার মধ্যে একজন চেয়ারম্যান সিলেকশন হবে, যে 1 বছরের জন্য, এবং এই বোর্ডের কাজ হবে টোটালটাই কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারবে সেটারও একটা লিস্ট দেওয়া আছে। যেমন সঞ্চয়পত্র কিনতে পারবেন, হ্যাঁ, তারপরে এরকম কিছু ক্রাইটেরিয়া বলা আছে, হ্যাঁ, সেই ক্রাইটেরিয়াতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি চাইলে সব জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো এই ফান্ডটা যেন মিস ইউজ না হয় সেটা এনশিওর করার জন্য আপনার যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে একটা বার দেওয়া আছে। আরেকটা আপনাদের অ্যাকাউন্টেন্ট হিসেবে আরেকটু ইয়ে পড়ায়। সো এটা একটা পড়েন, ট্যাক্স স্টেটমেন্ট আর ট্যাক্স স্টেটমেন্ট। এখানে বলছে যে tax treatment of income of the fund. The income of the fund, including capital income, shall be exempt from the income tax. So ফান্ডের এগেনস্টে যে ইনকাম হবে সেটা আপনার ট্যাক্সে এক্সেম্পটেড দেওয়া আছে। সো আমরা জানি যে কোম্পানির যে ইনকামটা হয়, কোনো ফান্ড রেখে বা এফডিআর করে বা যে কোনো কিছু থেকে ইন্টারেস্ট ইনকাম হয়, সেটা ফুল রেটে ট্যাক্স দিতে হয়। কোম্পানির ক্ষেত্রে যেমন 27.5% হতে পারে, হ্যাঁ, এখনকার কোম্পানি নর্মাল রেট হচ্ছে 27.5। সো অন্যান্য ক্ষেত্রে সেক্টর ডিফার করে, সেক্ষেত্রে নর্মাল রেটের থেকে ট্যাক্স দিতে হয়। কিন্তু বলছে যে এই ফান্ডটা যদি কোনো এফডিআর করে, সঞ্চয় পত্র কেনে, তাহলে সেটা যে ইনকাম হবে তার কোনো ট্যাক্স লাগবে না। এবং আরো বলছে যে ট্যাক্স ট্রিটমেন্ট ফর ইনকাম অফ দ্য ওয়ার্কার্স, এনি অল সামস পেড আউট অফ দ্য ফান্ড শ্যাল বি এক্সেম্পট ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ইন দ্য হ্যান্ডস অফ দ্য ওয়ার্কার। সো এই যে ফান্ডটা পাইলো, আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে শো করবেন, এবং এটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে আপনার ফাইলে শো করে দেখাবেন। যে এখন তো স্যার আমাদের এখান থেকে 5% ট্যাক্স কেটে নেয় স্যার। না, প্রভিডেন্ট ইয়ে থেকে কাটবে না, এই ডব্লিউপিপি এর যে অ্যামাউন্টটা দেয়, এটা এটা স্যার কাটবে না, টোটাল না, না, অ্যামাউন্ট থেকে 5% দেখবো। কেটে তারপর বাকিটা পে করে। না, 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 কিন্তু এখানে এটা 50,000 পর্যন্ত স্যার ইয়ে ছিল, একসময় এক্সেম্পটেড ছিল, কিন্তু নতুন এই যে ইয়ে অনুযায়ী গত বছর থেকে স্যার ওইটা উঠাই দিয়েছে, 50,000 টাকা দিয়েছে। এক্সেম্পটেড ছিল। যেমন আজকে আমি একটা ইয়ে করলাম, ট্রেনিং করলাম এর থেকে ইনকাম ট্যাক্সের। এই বছরে কিছু চেঞ্জ আসছে। যেমন আগে এমপ্লয়িরা কি করতো, যে আপনি হসপিটালে ভর্তি হসপিটালাইজেশন স্কিম আছে না আপনার ইন্স্যুরেন্সে। সো ইন্স্যুরেন্সের এগেনস্টে যদি কোনো টাকা পাইতে এতদিন পর্যন্ত কিন্তু আপনার এক্সেম্পটেড ছিল। আজকে দেখলাম যে এই আইনে যদি আপনি কয়েকটা ট্রিটমেন্ট বাদে, যেমন আপনার কিডনি আছে, হার্টের আছে, বা যদি আপনার কোনো অঙ্গ প্রতিস্থাপন করা হয়, এইটা কয়েকটা sector বাদে যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি আপনাকে টাকা দেয়, হ্যাঁ, কোম্পানির আন্ডারে, তাহলে সেটা আপনাকে ইনকাম হিসেবে দেখাতে হবে। মানে মেজর কয়েকটা ট্রিটমেন্ট ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে বাকি, ট্যাক্সেবল ইনকাম ওইটা ইনকাম হিসেবে ট্যাক্সেবল দেখা ইনকাম যাবে। হিসেবে আপনাকে দেখাতে হবে। আগে কিন্তু এটা ট্যাক্স এক্সেম্পটেড ছিল এতদিন। বুঝতে পারছি। ট্রিটমেন্টের জন্য কোম্পানি টাকা দেয়, সেটাকে এতদিন হচ্ছে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম ছিল আর কি, মানে ফাইলে না দেখালেও হতো আর কি, যে এটা ইনভেস্টমেন্ট করছে, আমার যত টাকা খরচ হচ্ছে সেই টাকাটাই কিন্তু কোম্পানির ইনভেস্টমেন্ট করে। সরকার আয়ের খাত বাড়াইতেছে স্যার। মানে কোনো কিছু বাকি আপনি রাখি কি মেরে একটা কোশ্চেন ছিল। বলেন। তো এই যে 9.14-এ যে আপনি যেটা বললেন, দ্য ইনকাম অফ দ্য ফান্ড ইনক্লুডিং ক্যাপিটাল গেইন শ্যাল বি এক্সেম্পট ফ্রম ইনকাম ট্যাক্স, অর্থাৎ এই ফান্ড থেকে যদি আমি কোনো সঞ্চয়পত্র কিনি, সেক্ষেত্রে যে ইনকামটা হলো তার বিপরীতে আমি ট্যাক্স এক্সেম্পশন পাবো, তাই তো স্যার? হুম, হুম, হুম। এখন কথা হচ্ছে স্যার, তাহলে আমরা যখন সঞ্চয়পত্র কেনার পর ওরা আমাকে যে প্রফিটটা দেয়, তা সেক্ষেত্রে তো গভর্নমেন্ট আমার থেকে স্যার একটা প্রত্যেক বছরই ওইখান থেকে একটা ইনকামের উপর একটা ট্যাক্স কেটে রেখে দেয়।
তাহলে এটা সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পার্সোনাল ইনকাম হলে যখন আপনি ফান্ডের এগেনস্টে কিনবেন স্যার আমরা তো তখন তো আমাদের, জি জি, আমি ফান্ডের এগেনস্টের কথাই বলছি স্যার। আচ্ছা আচ্ছা ফান্ডের এগেনস্টেই ওরা যে স্টেটমেন্ট দেয়, অর্থাৎ আমার ফিনান্সিয়াল ইয়ার, স্যার আমি যদি এই বছরে সঞ্চয়পত্র করি, তার মানে আমার এই বছরের টোটাল ফিনান্সিয়াল ইয়ারে কতটা সঞ্চয়পত্র ছিল, প্রফিট এবং আমার ট্যাক্স কাটার পরেই ওই স্টেটমেন্টটা এখন সঞ্চয়পত্র ব্যুরো থেকে স্যার প্রোভাইড করে কোম্পানিকে। আচ্ছা। তবে ওই যে বলছে না যে টাইম টু টাইম এসআরও তো যদি সেটা উঠে দেয়, যে আইনে বলছে যে ট্যাক্স হবে না, এখন ট্যাক্স কাটা বা না কাটার দায়িত্ব তো এনবিআর এর। এখন যদি সে বাই ল যদি এইটা সুবিধাটা উঠাই দেয়, তাহলে তার জি এই এই লটা তার তখন applicable হবে না। রিসেন্ট যদি প্রতি যেমন বছরে আমি তো বললাম amendment হচ্ছে, প্রতি প্রতি বছরে বছরে তো তো কিছু অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটা তো 15 সালে লাস্ট ইয়ে হ্যাঁ, হয়েছে। তো সেটা অনেক আগের আইন। তো টাইম টু টাইম তো প্রতি বছর যখন ফিসকাল চেঞ্জ হচ্ছে, তখনই তো আমার অনেক জায়গায় চেঞ্জ আসছে। এখন যদি গভর্নমেন্ট যদি রুলস করে, কারণ ট্যাক্স কাটবে অ্যাজ পার রুলস অফ দ্য এনবিআর, এনবিআর যদি এর বলে যে না এদের এই ফান্ডের পর আমার ট্যাক্স কাটতে হবে, 10% করে কাটতেছে স্যার ইনকামের তাহলে উপর। কাটবে। এটা কিছু বলার নাই, এখানে বলা যাই থাকুক না কেন ওরা ট্যাক্স কাটবে। আচ্ছা স্যার। সো এটা কিন্তু এই আইনে বলছে কাটতে পারবে না। তো এই আইনের আগে এতদিন কাটে নাই, এখন বলছে যে গভর্নমেন্ট, যেন আমি বললাম যে এই বছর থেকে এতদিন পর্যন্ত আপনাকে চিকিৎসা করার জন্য, আপনি অসুস্থ হয়েছেন, আপনার বাচ্চা হয়েছে, আপনার ম্যাটারনিটি কভারেজ আছে, হসপিটাল স্কিম আছে, আপনার পুরো টাকাটা বা একটা মেজর পোর্শনটা আপনি কোম্পানি থেকে পেয়ে গেলেন, পেয়ে গেলাম, হ্যাঁ। এটা আপনাকে এখন ট্যাক্স ফাইলে দেখাতে হবে, দেখে আপনাকে নর্মালি ট্যাক্স দিতে হবে। তাহলে তো ইনকাম স্যার এটা হয়ে গেল না যে ইনকাম ফ্রম একটা আদার্স। ইনকামের উপরে দুইবার ট্যাক্স দেওয়া হয়ে গেল না স্যার? কোনটা? স্যার আমি যে চিকিৎসার জন্য যে টাকাটা ব্যবহার করলাম ওইটা তো আমার স্যালারির টাকা, তো ওইটার না, জন্য তো আমি আপনি অলরেডি ট্যাক্স পে করছি স্যার। ওই কিন্তু টাকাটা তো আপনার কোম্পানি। আবার যখন আমি হচ্ছে ওই কোম্পানি থেকে যখন এটা পাবো আবার তো আবার ট্যাক্স দিতে হবে এটার উপরে, তাছাড়া না দুইবার হয়ে না গেল না না? না না, আপনি টোটাল ইনকামের পর দিবেন, এক্সপেন্ডিচারের পর ট্যাক্স দিচ্ছেন না। না না আপনি আমি যে টাকাটা খরচ হ্যাঁ করতেছেন, হ্যাঁ, যে টাকাটা খরচ হ্যাঁ, করতেছেন এটা তো আপনার এক্সপেন্ডিচার, নট ইনকাম। জি স্যার, সো আপনার ইনকাম হচ্ছে আপনি সব মিলে পাইছেন, ধরেন যে 5 লাখ টাকা স্যালারি পাইছেন, জি স্যার, এবার আপনি বাসা ভাড়া দিচ্ছেন, আপনার চিকিৎসা করাচ্ছেন, সবকিছু করতেছেন, সো ওইটা 5 লাখ টাকা। এডিশনাল হ্যাঁ যে আপনার চিকিৎসার জন্য হসপিটাল স্কিমে এগেনস্টে আরো 50,000 টাকা পাইলেন, তাহলে আপনার টাকা হুম। কত পেলেন কোম্পানি থেকে? 5,50,000 টাকা। তাহলে আপনার ট্যাক্স দিতে এখন 5,50,000 টাকার উপরে। আমাদের যেটা হয় যে যখন আমরা খরচ করি চিকিৎসার জন্য, ওই বিলটা যখন সাবমিট করি তখন হচ্ছে আমাদেরকে টাকাটা ব্যাংকে দিয়ে দেয় আর কি। তো স্যার এখন যদি ওইখানে বলা না থাকে যা আগে ছিল রিইম্বার্সমেন্ট। ইনকামে দেখায় তাহলে তো স্যার সব প্রবলেম। হ্যাঁ, সেই প্রবলেম তো, আমি তো সেটাই বলতেছি। এখন তো আগে তো বলতে রিইম্বার্সমেন্ট হিসেবে আপনি আপনি যা খরচ হয়েছে আপনার রিইম্বার্সমেন্ট করে দিচ্ছে, সো আপনার এটা এই লাভ না, মানে ইনকাম। এখন বলতেছে জি যে স্যার, যদি কোম্পানি না দিত, তাহলে তো আপনি আপনার ইনকাম থেকে খরচ করতেন, তাই না? তার মানে মানে কোম্পানি আপনাকে, আলটিমেটলি ওই হলো স্যার স্যার আমার ইনকামের উপর ডাবল দেওয়া লাগলো আর কি হ্যাঁ ট্যাক্সটা। হ্যাঁ সেটাই, ট্যাক্স বার্ডেনটা বাড়তেছে জি স্যার, অনেক কিছু। মানে ট্যাক্সের স্কোপটা অনেক বেশি আপনার। সব বার্ডেন স্যার আমাদের উপরে। সো প্রভিডেন্ট ফান্ডটা এটা আপনারা খুব বেশি ইয়ে করেন, জানেন মোটামুটি, একটা কনসেপ্ট আছে আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার ওই যে ফান্ড ওই যে ইউটিলাইজ করে ওই ফান্ড থেকে যদি কোনো আর্নিংস হয় সেক্ষেত্রে ওই তার উপরে কোনো অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে না, এক্সাম্পটেড। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো কোম্পানি আইনের 163 ধারায় বলা আছে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল অথবা ফাইনাল সেটেলমেন্ট। ফাইনাল সেটেলমেন্ট কিছু ইয়ে আছে যেমন হচ্ছে সঞ্চয়পত্র বা সম্পত্তি হস্তান্তর, এরকম এগুলোতে কাটবেই, বা মিনিমাম ট্যাক্সের আন্ডারে কিছু ধারা আছে ওগুলো যেমন হচ্ছে ওইটা আলাদা জিনিস, আমানতের, ওইটা আলাদা জিনিস, ওইটা আলাদা আলাদা জিনিস। জিনিস। মিনিমাম ওগুলো কাটবেই, ওগুলো মিনিমাম ট্যাক্স কাটবেই, ওগুলো ওগুলো মিলালে আর ওইগুলো আলাদা মিনিমাম জিনিস। ট্যাক্সটা হচ্ছে যে আপনার ইরেসপেক্টিভ অফ দ্য ইনকাম। আমরা কিছু জানি কিছু কি আমার ক্ষেত্রে ট্যাক্স আসবে কখন, যদি আপনার 4.5 লক্ষ টাকা উপরে, ট্যাক্স যে আছে না, সিলিং আর মিনিমাম সিলিং আছে কত, লাভ কত 3.5 লাখ, 3.5 লাখ, 3.5 লাখ, 3.5 লাখের উপরে গেলে তখন ট্যাক্স কাটবে। 3,50,000 টাকার উপরে গেলে আপনার ট্যাক্স দিতে হবে। তো তার মানে 3,50,000 টাকার নিচে ইনকাম করে তার তো ট্যাক্স নেই। একটা হাউস ওয়াইফ, তার আদার কোনো ইনকাম নেই, তার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে,
তো 5 লক্ষ টাকা পরে সে বছরে 50,000 টাকা পাইছে, তাহলে তার ইনকাম 3.5 লাখ টাকা ক্রস করে না, তাহলে তাকে কেন ট্যাক্স দিতে হবে? তখন বলছো যে আপনাকে মিনিমাম ওই যে সোর্স ট্যাক্স 10% কেটে রাখতেছে, 50,000 টাকার উপরে 5%, 5,000 টাকা কেটে বলতে দিস ইজ দ্য মিনিমাম ট্যাক্স। আপনার মিনিমাম ইরেসপেক্টিভ অফ দ্য ইনকাম, আপনার ট্যাক্সেবল ইনকামে পড়ুক বা না পড়ুক, আপনি ইনকাম করছেন তার জন্য আপনাকে মিনিমাম ট্যাক্স দেবে, দিট ইজ দ্য ফাইনাল ট্যাক্স, এন্ড আপনি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। তো এটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের ইয়েটা, যে এফডি পার মানে যারা ইনকাম করবে এই ইয়েতে তাদেরকে এটা। জমি বিক্রি করতে গেলে আপনার অনেকে আছে যে বাপ দাদার সম্পত্তি, তার অন্য কোনো ইয়ে না, জমি বিক্রি করতেছে, ওখানে একটা মিনিমাম ট্যাক্স আছে। তো এইটা সেই কনসেপ্টটা ডিফারেন্ট, আমরা ওদিকে না যাই, অলরেডি 9টা 3 বেজে গেছে। সো আমি প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটু কথা বলে মোটামুটি শেষ করে ফেলবো। হ্যাঁ, so an establishment in the private sector may constitute for the benefit of its worker a provident fund। হ্যাঁ, বলতেছে যে প্রাইভেট সেক্টর ইয়ে করতে, প্রাইভেট এবং গভর্নমেন্টেরও তো আছে। such provident fund shall be constituted in such manner as may be prescribed by the rule made by the established in this মানে এটা প্রভিডেন্ট ফান্ডটা যে বলছে রুলসে যে বলা আছে সেভাবে করতে করতে হবে আর কি। notwithstanding anything containing subsequent to the government may make rule for the constitution of provident fund for workers employed in the establishment in private sector, and where the rule are made is establishment to which the employer shall comply with the। So আমরা তো জানি যদি আপনার গভর্নমেন্ট চাইলে যে কোনো রুল করে একটা কোম্পানিকে বলতে পারে তোমাকে এটা করতে হবে। হ্যাঁ, এটা একটা ইয়ে আছে। তারপরে বলছে যে সাস প্রভিডেন্ট ফান্ড শ্যাল বি অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য বোর্ড অফ ট্রাস্টি। বোর্ড অফ ট্রাস্টি নিয়ে আমরা কথা করলাম, যে কোনো ফান্ড থাকলে তার একটা বোর্ড অফ ট্রাস্টি থাকবে। হ্যাঁ, সো এখানে বোর্ড অফ ট্রাস্টির কথা বলছে, as board of trustees shall consist of equal number of representative of the employer and workers employed in the establishment and a person nominated by the government। সো আমি বলছিলাম একটা কথা প্রসঙ্গে যে এইখানে এই প্রভিডেন্ট ফান্ডের ভিতরে একজন গভর্নমেন্টে নমিনেটেড থাকবে। সো ইকুয়াল নাম্বার থাকার কারণটা হচ্ছে যদি এমপ্লয়ার থেকে 3 জন থাকে সে তো বাই ফোর্স সে তার সুবিধাগুলো নিয়ে যাবে, ডিসিশন তার ফেভারে নিয়ে যাবে। আবার যদি ওয়ার্কারদের পক্ষে বেশি থাকে সেই জন্য নাম্বারটা ইকুয়াল রাখা হয়েছে, এবং একজনকে রাখা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, তারপরে বলছো যে 6 বলছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এমপ্লয়ার শ্যাল বি নমিনেটেড বাই দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওয়ার্কার শ্যাল বি নমিনেটেড বাই দ্য সিবিএ। তো এমপ্লয়ার দিবে আর এখানে সিবিএ নমিনেট করবে। যদি সিবিএ না থাকে তাহলে আমরা একটা কি পড়লাম আর এক জায়গায়, যে ওয়ার্কাররা ইলেক্টেড করে দিবে তাদের থেকে। Whether there is no CBA in their estimate, the representative of the worker shall be elected by the workers under provision of the director of labor, supervision of the labor। So CBA যদি না থাকে তাহলে আমরা তাদের মধ্যে যারা থাকবে তারা দুজনকে ইলেক্ট করে দিবে আর কি। All the representatives shall hold office for a period of 2 years। ওখানে যারা ফান্ডে বেঁধে বলছিল 1 ইয়ার কথা বলছিল, আমরা বলছি এখানে প্রভিডেন্ট ফান্ডের কথা বলা হয়েছে 2 বছরের জন্য। বাট বলতে যদি 2 বছর অতিক্রম হয়ে যায়, they shall continue to hold office until their successor enter upon office। যে 2 বছর পার হয়ে গেল বাট নতুন কেউ এই দায়িত্ব নিল, সো যে দায়িত্ব থাকবে সে এই দায়িত্বটা কন্টিনিউ করবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সাকসেসর এই দায়িত্ব বুঝে না নেয়। 9 বলছে এভরি পার্মানেন্ট ওয়ার্কার শ্যাল আফটার দ্য কমপ্লিশন অফ হিজ 1 year of service in the establishment constituted the provident fund subscribed to the fund every month a sum unless otherwise mutually agreed not less than 7% and not more than 8% of his monthly basic salary। So এখানে বলা হয়েছে and the employer shall contribute to its equal amount। So এখানে বলছে যে যদি কেউ পার্মানেন্ট ওয়ার্কার 1 বছর চাকরি করার পরে সে প্রভিডেন্ট ফান্ডে এনলিস্টেড হবে। কোন জায়গায় 1 বছর আছে আইনে বলা আছে, কিন্তু অনেক অর্গানাইজেশন আছে 6 মাস পরে প্রভিশন পিরিয়ড পার হওয়ার সাথে পার্মানেন্ট হয়ে যায়, তখনই সে আপনার প্রভিডেন্ট ফান্ডের এনলিস্টেড হয়ে যায়। সো প্রথম কথা যে আইনে যে সুবিধার কথা বলা আছে সেটা আপনাকে মাস্ট এনশিওর করতে হবে, এর থেকে যদি বেশি সুবিধা দেন কোম্পানি গভর্নমেন্টের তরফ থেকে কোনো না নেই। তো কোনো কোম্পানি আছে 6 মাস, আবার কোনো কোম্পানি কিন্তু আইনে বলা আছে যে 1 বছর হয়, যেমন আমাদের ব্রাকেও কিন্তু 1 বছর হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন যে আমি প্রভিডেন্ট ফান্ডে আপনি টাকা কাটবেন, অ্যাপ্লিকেশন করার পরে তখন আপনাকে লিস্টে নাম ওঠাবে। আপনি যদি মনে করেন যে না আমি প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটাবো না আমি, তাহলে আপনি অ্যাপ্লিকেশন না কাটলে আপনার কাছ থেকে টাকা কাটবে না।
সো এখানে বলছে 7 to 8 নট লেস দেন 7%, নট মোর দেন 8%, বাট নর্মালি আমাদের অনেক জায়গায় 10% একটা মানে প্রচলন আছে। কিন্তু আমি আর একটা কোম্পানি খুব সম্ভবত প্রাণ আরএফএল খুব সম্ভবত 7% কাটা হবে ওই পিএফ এ। ঠিক আছে, স্যার এই বেশি কি কাটতে পারবে না? 10%ই কাটে স্যার প্রাণ প্রাণ আরএফএল আমরা একদম কে যেন বলতেছিল, আমি একটা ভাইয়া বোর্ডে ছিলাম, সে বললো যে আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে কিন্তু 7% কাটে। আমি না, আমি আমাদের তো আমি আমাদের হলো রিসেন্টলি এখান থেকে চেঞ্জ 8.3 করছি তো স্যার, রিসেন্টলি আমি প্রাণ ফেলেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। তো আপনাদের তো অনেক এসবিও, তো এসবিও টু এসবিও কি কোনো চেঞ্জ আছে নাকি সব অ্যাক্রস দা গ্রুপ সেম? না স্যার, গ্রুপ চেঞ্জ স্যার। আচ্ছা, তাহলে এই হতে পারে, বা আমি মেবি সে আমাকে, বা আমি যে বলছি। স্যার হতে পারে যে এটা হয়তো বা 20 বা আগে ছিল, মানে মিনিমাম 7%, আপনি 10% পর্যন্ত কাটাইতে পারবেন। এটা মানে ডিপেন্ড করে আপনার উপর, অ্যাপ্লিকেশন দেওয়ার সময় আপনি কত পার্সেন্ট কাটাইতে চান, এটার একটা রেকর্ড দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে বলছেন নট ইস্টার্ন এনিথিং কন্টেন ইন দিস সেকশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট ইন দ্য প্রাইভেট সেক্টর শ্যাল constitute a provident fund for the benefit of its worker if 3/4 of the total number of workers employed in it so demand for to the employer by an application in writing. সো বলতেছে যে অনেক সময় যে সেখানে যা বলা আছে, একটা সাথে গভর্নমেন্টের কথা বলা আছে তো, আর একটা বলছে যে 3/4 অফ দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার যদি সবাই মিলে ডিমান্ড করে এমপ্লয়ের কাছ থেকে লিখিত ভাবে, তাহলে সে এই ধরনের একটা কনস্টিটিউট করবে, প্রভিডেন্ট ফান্ডটা করবে আর কি। হয় ডিমান্ড ফর কনস্টিটিউশন অফ প্রভিডেন্ট ফান্ড ইজ মেড আন্ডার সেকশন 10, এই 10-এর আন্ডারে যদি হচ্ছে, দ্য এমপ্লয়ার অফ দ্য এস্টাবলিশ make necessary rule for its constitution under section 3 within a period of 6 months and the fund start operation before the expiry of that period. So বলছে যে যখন হচ্ছে কি ধরেন একটা কোম্পানিতে নাই, তো 3/4 অফ দ্য ওয়ার্কার যদি লিখিত বলে যে আমাদের প্রভিডেন্ট ফান্ড করতে হবে, তাহলে তার অ্যাপ্লিকেশনের বেসিস করে এমপ্লয়াররা কি করবে, একটা প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা ইয়ে করবে আর কি, হ্যাঁ, ইনিশিয়েটিভ নেবে তৈরি করার জন্য, এস্টাবলিশমেন্ট করার জন্য, এবং সেটা উইথিন 6 মান্থসের মধ্যে করতে হবে বলছে, হ্যাঁ। এবং দ্য ফান্ড শ্যাল স্টার্ট বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্যাট পিরিয়ড, এবং 6 মাসের মধ্যে শুরু করতে হবে, এবং এই ফান্ডের যে অপারেশনটা 6 মাসের ভিতরে 6 মাস অতিক্রান্ত হওয়ার আগেই আপনার এই ফান্ডের কার্যক্রম শুরু হয়ে যাবে। At least half of the total accumulation of such a provident fund shall be invested for the purpose of any of the following namely. সো যে আমাদের প্রভিডেন্ট ফান্ডে টাকাটা তো জমা হয়, সো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা অ্যাটলিস্ট হাফ অফ দ্য টোটাল অ্যাকোমোডেশন, যে টোটাল যে ফান্ড থাকলো তার অর্ধেক বলে দেওয়া আছে, যে আইসিবি হচ্ছে মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট হতে পারে, বা ওই যে আমাদের প্রতিরক্ষা সঞ্চয়পত্র আছে না, বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের যে সঞ্চয়পত্র আছে, গভর্নমেন্ট সিকিউরিটি আছে, সো এই জায়গা পোস্টাল সার্টিফিকেট, এইগুলোতে আপনার ইনভেস্টমেন্ট করতে পারবেন। চাইলে যে কমার্শিয়াল ব্যাংকে আপনি করতে পারবেন, এখানে হয়তো বা রেস্ট্রিকশন আছে। The cost of the maintenance of the provident fund shall be borne by the employer. So এইটা মেইনটেনেন্স করার জন্য যে কস্টটা হবে সেটা কি বেয়ার করবে, এমপ্লয়ার বেয়ার করবে, নট হচ্ছে ফান্ডের থেকে যাবে। The accounts of the provident fund shall be audited annually at the cost of the establishment in the same manner as the accounts of the establishment are audited. So এই যে ফান্ডটা থাকবে, সেই ফান্ডটা আপনার বছর অডিটেড হইতে হবে। আবার ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলছে খুব সম্ভবত যদি 1 কোটি মনে হয়, 1 কোটি টাকার নিচে হয় ফান্ডের ইয়ে, তাহলে সেটা মনে হয় অডিট না করালে হবে আর কি, এরকম কি একটা কত টাকার ফিগার বলছে, ওখানে আমার ভ্যালু বলে দিয়েছে, এখানে আবার কিন্তু কোনো ভ্যালু বলে নাই। ঠিক আছে, সো অডিট করলে কি, অডিটেড অ্যাকাউন্ট যখন আমার এই ফান্ডের আবার কিন্তু আপনার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওখানে বলা আছে যে অডিট করার কথা বলা আছে। ইনকাম ট্যাক্সে আবার সেপারেট ভাবে অ্যাড্রেস করা হয়েছে। তো a statement of the accounts of the provident fund together with its audited report thereby shall be forwarded to the director of the labor within 1 month of the submission of the audit report. So director of labor এটা অডিট করার পর অডিটেড রিপোর্ট সহ কি করতে হবে, আপনার ডাইরেক্টর অফ লেবারকে প্রদান করতে হবে কি উইথিন 1 মান্থের মধ্যে। Where the government is satisfied that the provident fund constituted by an establishment
in the private sector is working satisfactorily and the worker have no complaint against it, the government may, on the application of the employer of the establishment, by order in writing, exempt the establishment from the operation of this section. So এখানে যে বলতেছে যদি মানে যদি কোনো কমপ্লেন না থাকে, হ্যাঁ, সো যদি the government is satisfied with the provident fund responsibility, মানে যে যদি আমার ফান্ড ঠিক মতো চলে, ঠিক মতো পরিচালিত হয়, যদি এমপ্লয়ার যদি কোনো কমপ্লেন না থাকে, তাহলে এই যে on the application of the employer of the establishment by order in writing exempt the establishment from the operation of this section, মানে এখানে কি বলছে বা বুঝেন, এখানে মনে হয় ইয়ে করছে, এটা আমি বুঝলাম না কি বলছে এটা। ভাষাগত মিল নাই স্যার। ভাষাগত কোনো মিল আছে, এক্সেমশন কি সেদিন, অপারেশন তো থাকবেই। 7 বলছে, একটু দেখেন তো বাংলা বইতে কি বলছে। The establishment constituting a provident fund shall be deemed to be a public institution for the purpose of the provident fund. So এটা যে provident ফান্ডটা করা হবে, এই কনস্টিটিউশন এটা ডিম টু বি এ পাবলিক ইনস্টিটিউশন, কারণ এটা ওই provident ফান্ডের মালিকানা কিন্তু এমপ্লয়ের থাকে না, এটা সম্পূর্ণ হচ্ছে এমপ্লয়ের মানে কি বলে দাবি, এটা পুরোটাই, ঠিক আছে। সো এটা একটা পাবলিক ফান্ড, এখানে কোনো কোম্পানির কোনো এখতিয়ার থাকে না। In this section, establishment in private sector shall mean an establishment which is not owned or managed directly by the government. So, establishment in private sector আমরা বলি যে মানে কি, যেটা owned and managed by, not owned and managed by the government or any local authority, আমরা তো জানি প্রাইভেট সেক্টর বলতে কি আছে। সো এটা ক্লাসের শুরু থেকেই দুই একজন হলো আনমিউট করে রাখে, ধরেই কথা সো এখানে বোর্ড অফ ট্রাস্টি নিয়ে আমি কথা বলেছি, ওখানে তো কিছু বলে দেওয়া আছে, হ্যাঁ, বোর্ড অফ ট্রাস্টি। আমার মনে হয় যে আপনারা এখানে পড়লেই পারবেন, আমি বোর্ড অফ ট্রাস্টি অলরেডি কথা বলেছি এখানে, হ্যাঁ। সো বোর্ড অফ ট্রাস্টি কি কাজ থাকে সেটাও আমি বলেছি। আমার মনে হয় এখানে যে নাম্বার গুলো বলা আছে বা যে কথাগুলো আছে এগুলো পড়লেই পারবেন, দেখে নিয়ে যদি কোনো কনফিউশন থাকে ইয়ে থেকে আমাকে জানান। জি বলেন। এর ব্যাপারে একটা ইয়ে ছিল, ওটা কি দেখেছেন স্যার? কোনটা? ফেস্টিভ্যাল লিবার্টি 3 নম্বর সাবসেকশনটা স্যার। ফেস্টিভ্যাল হলিডেজ এর যে ডিউটি করাইলে সেটার এগেইনস্টে যে বেনিফিট, ওটা স্ক্রিনশটটা স্যার দিয়েছিলাম আমি। আমি আপনার স্ক্রিনশট দেখতেছি না এখানে। বিএল জানুয়ারি থেকে জুন 2025 সি অনলাইন, তো এটা আমি গ্রুপ এই চ্যাটে দিয়েছি স্যার, জুমের চ্যাটে দিয়েছিলাম। সেটা এখন নাই তো, একটু প্রথমে যখন দিয়েছিলেন তখন ছিল, এখন দেখতেছি আচ্ছা নাই। আবার দিচ্ছি। স্যার এই লেবার ল এবং মানে কোম্পানি যত ল আছে বা যে অ্যাক্ট গুলো আমরা পড়লাম স্যার, এইটা কি আসলে আমি জানি না, আমার জানা নেই যে বাংলা কোনো একটা কোম্পানি অ্যাক্ট নামে বা এই টোটাল সমস্ত অ্যাক্ট দিয়ে কি কোনো বই আছে বা কোন টাইটেলের বা কোন পাবলিকেশনের বইটা কিনলে আমাদের জন্য বেশি হেল্পফুল হতে পারে স্যার? সেন আর মিত্র তো আপনি ইয়েটা পড়তে পারেন, কন্ট্রাক্ট অ্যাক্ট বা এগুলো পড়তে পারেন। আর লেবার অ্যাক্টে তো যে বইটা আছে, অরিজিনাল যে বই আছে বাংলাটা মানে একটু দেখতে পারেন আন্ডারস্ট্যান্ডিং এ, যদি আপনাদের রিটেন ল্যাঙ্গুয়েজ সব ইংলিশ, সেই ইংলিশটা ফলো করাই বেটার। আমি তো কোনো ইয়ে দেখতেছি, আপনার কোনো, আমি কোনো স্ক্রিনশট দেখতেছি না আমার এই যে এখানে আসে। এখন পাঠিয়েছি স্যার, এই যে চ্যাটে, এখানে জুমের চ্যাটে স্যার। ও জুম চ্যাটে? জি স্যার। গিয়েছে স্যার। ও ফরম্যাট সাপোর্ট করবে না স্যার, ওখানে বলা আছে। আচ্ছা আমি স্যার একটু পড়ে শোনাই পিএনজি তে তাহলে হবে। দিয়েছেন না?
স্ক্রিনশট আচ্ছা, নিয়েছি তো। হ্যাঁ আপনি আমি একটু পড়ে শোনাই স্যার, এখানে বলা আছে এ ওয়ার্কার মে বি রিকোয়ার্ড টু ওয়ার্ক অন এনি ফেস্টিভ্যাল হলিডে বাট 1 day substitute holiday and 2 days compensatory wages shall be provided for him. তার মানে একদিন হলো সাবস্টিটিউট হলিডে দিবে আর আর 2 days দিনের compensatory wages দিবে তাকে, shall be provided for him। আর আমাদের এখানে বলা আছে a worker may be required to work on any festival holiday but 2 days additional compensatory holidays with full pay and a substitute holiday shall be provided। তার মানে এখানে একটু ওই কম্পেনসেটরি হলিডেজ হবে না, এনে কম্পেনসেটরি পে হবে এখানে। কে হবে আসলে তাহলে? এই জন্য একটু ঝামেলা লাগছে স্যার আর কি, কথা একটু ঘোরায় ফেলছে আর কি। তো আমাদের স্যার এই যে আমাদেরকে যিনি পড়াইছেন আর কি, কর্পোরেট ল পড়াইছেন আমাদের শাহিনুর রাজা স্যার, তো উনি আমাদেরকে ওই যে আইসিএবি এর ম্যানুয়ালটা ফলো করতে বলছে কর্পোরেট লর জন্য। ওখানে ল গুলো আর কি মানে স্পষ্ট অনেক আর কি আমাদের ম্যানুয়াল থেকে মনে হচ্ছে। আইসিএবির? জি স্যার, জি। হ্যাঁ, তো করতে পারেন, ওটা করতে পারেন। আইসিএবির ম্যানুয়ালটা অনেস্টলি আমাদের থেকে একটু ভালো আর কি। হুম। স্যার আমি একটু বলবো। বলেন। স্যার আমাদের যে ম্যানুয়ালটা এখন আমাদের সামনে আছে এটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে স্যার 2013 আর উনি যেটা দেখাচ্ছে ওটার অ্যামেন্ডমেন্ট হচ্ছে স্যার 2018 এই জন্য স্যার আমাদের ম্যানুয়ালের সাথে এটা মিলতেছে না। আচ্ছা আচ্ছা, হতে পারে। কারণ এটা হচ্ছে উনি আমার যেটা কথা হচ্ছে দেখাচ্ছে ম্যানুয়াল দেখেন না, আপনারা একটু ম্যানুয়াল না দেখে যদি কনফিউশন হয়েছে, আপনারা অরিজিনাল একটা দেখেন, ওখানে কি বলছে দেখেন। এটা 18 যে অ্যামেন্ডমেন্ট আমি ওটাতে স্যার এই বলা আছে। তো এটা আমার কাছে মনে হয় যে এটাই হবে আর কি, যে 2 days কম্পেনসেটরি পে আর হচ্ছে আর একটা 1 day সাবস্টিটিউট হলিডে লিভ হলিডে। কম্পালসরি হলিডে হবে না, এটা মনে হয় পে হবে খুব সম্ভবত। এখন হলো স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন প্লিজ। সেটা হলো স্যার আমাদের ম্যানুয়ালের অ্যামেন্ডমেন্টটা যেহেতু দেখা যাচ্ছে আগে আর এখন তো হয়তো পরে অনেক অ্যামেন্ডমেন্ট আসছে, চেঞ্জ আসছে, তো স্যার পরীক্ষার মধ্যে এখন আমরা যদি দেখা গেল 13 রেফারেন্স অনুযায়ী যদি লিখি তো দেখা গেছে ওটা চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে স্যার আমাদের আসলে কি করণীয় থাকবে বা কি করবো আমরা? এটা বলা ডিফিকাল্ট। এখন উনি হয়তো ওইখানে তো বলে দিবে না যে কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কোশ্চেন। লেবার ল লাস্ট অ্যামেন্ড হয়েছে 2022 সালে। আমাদের যেটা লেটেস্ট সেটাই ফলো করতে হবে। 13 সালে প্রায় হচ্ছে 10 বছর আগে। এটা নিয়ে একটু আসিফের সাথে কথা বলেন, দেখি আমিও কথা বলবো, এগুলো নিয়ে একটু রেজ করবো। যে আমিও পড়তে যে অনেকগুলো জায়গায় মানে অ্যানোমালি পাইছি, হ্যাঁ, অনেক জায়গায় মিস্টেক আছে, আছে, সেইগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা কথা বলি, আর একটু কথা বলতে হবে, স্ট্রং কথা বলতে হবে। কারণ আমি স্টাডি করে করে একটা স্টুডেন্টকে ধরাই দিতেছে এটা ম্যানুয়াল, যেটা তারা বেস করবে, এখানে সেখানে যদি ভুল বিপদ। স্যার আমি আপনার থেকে যে সাজেশনটা একটু চাচ্ছি আর কি, সেটা হলো যেমন ধরেন এখন আমরা যে উৎসের ছুটিটা দেখলাম, তো আমাদের ম্যানুয়ালে হচ্ছে এটা 13-তে একরকম আছে আবার 18-তে আরেক রকম আছে। এখন স্যার এটা যদি কোশ্চেন হয় তাহলে আমি কোনটা লিখবো আর কি, বা আমার জন্য কোনটা লিখলে ভালো অবশ্যই আপডেটেড লিখবেন, অবশ্যই 100% আপডেটেড লিখবেন, আপডেটেডটা স্যার। অবশ্যই আপডেটেড লিখবেন। ওই যেমন আমরা ইনকাম ট্যাক্সের দিকে আর এরকম সবকিছুই আপনার আপডেটেড, লেটেস্ট যেটা থাকবে সেটাকে ফলো করবেন। স্যার এরকম কি হয় যে কোশ্চেনে ওই অ্যামেন্ডমেন্ট বলা আছে যে এই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সলিউশন বা করেন? না না না, এরকম প্রশ্ন জীবনও হবে না, এরকম এরকম প্রশ্ন হবে না। না না, জি জীবনও হবে না। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে যে ফ্রাইডে দিন একটু আমাদের আছে, সাফা কনফারেন্স আছে। সো ফ্রাইডে দিন ক্লাসটা নেবো না, শনি আর রবিবার ক্লাস নিতে চাচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে শনি আপনাদের? রবিবার। জি জি, ফ্রাইডে জি স্যার, ক্লাসটা শনিবার দিন হবে, আর বাকি রবিবার দিন তো আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস, ওইটা লাস্ট ক্লাস। রবিবার দিনও আমি 7:30টার সময় নিব, হ্যাঁ, যেন 6টার সময় অফিস করে খুব হয়ে যায়, টাইট হয়ে যায়। যেহেতু আপনাদের মোটামুটি সব ক্লাস শেষ, আমি রবিবার দিনও 7:30টায় নিব, শনিবারও 7:30টায় নিব, তাহলে না আমাদের ঝামেলা থাকে না। ঠিক আছে, রবিবারে শেষ ক্লাস, শেষ ক্লাস, হ্যাঁ। স্যার কোনো কোয়েশ্চেন স্যার আমাদের সলিউশন বা এমসিকিউ নিয়ে পার্টনারশিপ একটা কি 2 ক্লাসে কমপ্লিট হয়ে যাবে? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। হুম, আচ্ছা, ঠিক আছে, স্যার ওকে, তাহলে আরেকটু ভালো থাকেন। বলেন স্যার একটু কথা ছিল। বলেন।
স্যার বলছিলেন যে আপনি কোন কোন টপিকসটা কভার করছেন আমাদেরকে একটু স্যার হ্যাঁ, ওইটা জানাই। অবশ্যই দিব। আমি প্যাডের দিনে একটু কাজ করে আপনাদেরকে এটা দিয়ে জি দিব। স্যার, এই দিলে অনেকটা ম্যানুয়ালটা উপকার হবে স্যার। ম্যানুয়ালটা ওয়ার্ড পিডিএফ এ তো মার্ক করলে এটা থাকবে না। সো আমি এটা কি করব, যে ওয়ার্ডে কনভার্ট করে নিব, কনভার্ট করে আমি হাইলাইট করে দিব আপনার টপিকস গুলো, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। হ্যাঁ স্যার, একটু সেকশন জি স্যার, বেস করেও যদি অনেক একটু ভালো। হাইলাইট করে দেন তাহলে স্যার আমাদের জন্য হ্যাঁ, বেটার হয়। সেকশন দুটোদের আমি যে যে টপিকস গুলো কভার করছি ওটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, আপনারা পাবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার। ওকে, স্যার তাহলে ভালো থাকবেন। জি, ওকে, শনিবার দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।